দেখো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকের ক্লাস 3, আমি এটা ক্লাস 3 হিসেবে করছি, ক্লাস 3 অ্যান্ড আমরা এটা খুলে নিই, এটা এখানে গেল। ওকে ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা মনে করো তোমার ব্রাউজারেই তোমাকে দেখতে হবে, তোমার কাছে এখন অপশানস নেই যে দেখার, ঠিক আছে, যেটা তুমি বললে অফিসে যেটা তোমার প্রবলেম হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ জাভাস্ক্রিপ্ট আমাদের ব্রাউজারেও চলে। হ্যাঁ ঠিক আছে, তো এখানে index.html করে এখানে আমরা এটা নিলাম। নেওয়ার পরে এবার বেসিক্যালি কী হচ্ছে, তুমি চাইছো যে কনসোল লগেই যাতে তোমার জিনিসটা যাতে দেখা যায়, ঠিক আছে, সিম্পল ব্যাপার। এখানে কারণ ব্রাউজারেও তো কনসোল আছে, জানো তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যখন আমি ইনস্টল করি কনসোল টার্মিনাল সবই দেখায়। ঠিক আছে, তো এখানে স্ক্রিপ্ট করে আমি এখানে ওই script.js হ্যাঁ হ্যাঁ src করে এখানে script.js এটাকে আমরা অ্যাটাচ করে নেবো এই ফাইলটা। ঠিক আছে, script.js এই ফাইলটা অ্যাটাচ করে নেওয়ার পর তারপর করবে কি, চেষ্টা করবে যে এই এই যে ফাইলটা পার্টিকুলার এই যে ফাইলটা, এইটা তোমার এইখানে একটা এক্সটেনশনস রয়েছে বিএস কোডে, ঠিক আছে, আচ্ছা আশা করি এটা ইনস্টল হয়ে যাওয়া উচিত। বিএস কোডে বেসিক্যালি তোমাকে এখানে লাইভ সার্ভার, ঠিক আছে, আচ্ছা লাইভ আচ্ছা সার্ভার বলে এই একটা প্লাগইনস আছে, যেটা ইনস্টল করে নেবে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা এইটা ইনস্টল করে নেওয়ার পর তারপর কী হবে, তোমার এই যে পেজটা যেটা আছে সেটাকে তুমি রাইট ক্লিক করে এই ওপেন উইথ লাইভ সার্ভার এটা ওপেন করবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা করতেই তোমার এখানে জিনিসটা চলে আসবে। এবার এবার এখানে কী হচ্ছে, এবার তুমি চাইছো যে তোমার যা কোড লিখছো বা যেটা তুমি প্র্যাকটিস করছো সেটা তুমি দেখতে চাইছো, ঠিক আছে। তোমাদের অফিসের তো নিশ্চয়ই উইন্ডোজের ল্যাপটপ, তাই তো? উইন্ডোজ বা উবুন্টু। হ্যাঁ উইন্ডো ডেস্কটপ। না না স্যার, আমি মানে আমি এই আপনার এই ওয়েব ব্রাউজারে এই প্রবলেমটা বলছি না। আমি বলছি ধরুন ডাব্লিউসি স্কুলে যদি আমি করি, হুম, তো ওখানে তখন ওদের যে আপনার ওই ওখানে যেটা লেখা থাকে যে টেস্ট ইউর সেলফ বলে হুম, বা এই হুম, করে তারপর ট্রাই আমি ইয়োর সেলফ। তো ওইটা, হ্যাঁ হ্যাঁ ইউর সেলফ, ট্রাই ইউর সেলফ বলে, তো হুম, ওইটার ক্ষেত্রে স্যার তখন বলছি আপনার, তখন তো আমাকে তো ওইটা লিখতেই হবে, নাহলে তো ওইটা আমি রান করালে রান হবে না আপনার। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে ওইটাই লিখতে হবে তার কোনো মানে নেই, তোমাকে প্রোগ্রামটা বুঝতে হবে, তাই বলে পুরোটা যে ওইখানে ওইটাই লিখতে হবে তার কোনো মানে নেই। তুমি আচ্ছা দেখো বেসিক্যালি আমি তোমাকে W3 স্কুলস থেকে দেখাই, তুমি যেটা করতে চাইছিলে সেইটাই আমি বোঝাই। হুম 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 এবার এখানে মনে করো W3 স্কুলস থেকে তুমি কোনো একটা যে কোনো আউটপুট তুমি দেখতে চাইছো, এইভাবে লিখে আচ্ছা দেখাচ্ছে, ঠিক আছে, ট্রাই হুম হুম ইয়োর সেলফ, ঠিক আছে। এবার তুমি হ্যাঁ এখানে যাচ্ছ, এখানে গিয়ে তুমি এই ট্রাই ইয়োর সেলফটা দেখতে পাচ্ছ। এবার হ্যাঁ ঘটনাটা হচ্ছে কি, তুমি এই যে ট্রাই ইয়োরসেলফ যে ব্যাপারটা দেখছো এখানে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা তো জাভাস্ক্রিপ্টে লেখা, ঠিক আছে। হুম হুম এবার এটা তুমি যদি এখানে দিতে চাও তাহলে সেটার ক্ষেত্রে এই একটা ব্যাপার রয়েছে যে এখানে তোমার এটা হবে। আর যদি তুমি মনে করো যে না, তোমার এই রকম লিখতে অসুবিধা হয় বারবার করে, ঠিক আছে, তো আরও উপায় আছে, উপায় সব রকমই আছে। এখানে বেসিক্যালি কী হচ্ছে, তুমি যদি মনে করো ওটা বারবার করে লিখতে, মানে এখানে তুমি শুধু কোডটা দেখলে, এটা হচ্ছে এখানে তো তেমন কিছু লেখা নেই, না না এখানে তেমন কিছু লেখা নেই, কিন্তু এই কোডটা মানে বোঝো তুমি, এই কোডটা কী লিখেছে, কেন লিখেছে? কোনটা বলুন? এই যে এখানে যে কোডটা রয়েছে ব্রাউজারে, আচ্ছা না, এই কোডের মানে বোঝো না? আপনার এটা তো আইডিটা আপনার ডেমো দেওয়া হয়েছে, ওই আইডিটা দিয়ে আপনার এইটাকে হ্যালো ওয়ার্ল্ডটাকে আপনার এখানে প্রিন্ট করানো হয়েছে। হ্যাঁ, তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে মাই ওয়েব পেজ লেখাটা এসে HTML থেকে, যেটা ডাইরেক্টলি হ্যাঁ লেখা ওটা, আছে। হ্যাঁ ওটা আপনার হেডিং 1 দিয়ে আর করে দেওয়া হয়েছে, আর আর এই দিয়ে ডেমো আইডি দিয়ে আপনার এই, ডেমোর মধ্যে যেটা হ্যাঁ হ্যাঁ ঢুকেছে সেটা অ্যাকচুয়ালি তোমার এখানে ঢুকেছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, ঠিক আছে, হ্যাঁ যেটা আমরা কনসোল দিয়ে করছি আপনার আইডিটা যেটা, যেটা আমরা হ্যাঁ, যেটা করছি। কনসোল দিয়ে হ্যাঁ করা হচ্ছে। কনসোল দিয়ে আমরা এবার করছি মনে করা করো হচ্ছে। তোমার এবার পরবর্তীকালে তুমি এবার চেক করছো, এবার ট্রাই ইউর সেলফ এখানে এক্স ওয়াই এইটা করে তারপর তুমি ট্রাই ইউর সেলফ যখন দেখছো তখন তুমি এই প্রোগ্রামটা দেখছো, এবং এটাকে তোমাকে আউটপুট দিতে তোমার এই ব্যাপারটা তোমাকে লিখতে হবে সেই কারণে তুমি বলছো বারবার করতে এই জিনিসটাই লিখতে হবে, তাই না? হ্যাঁ 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 দেখো এটা ব্রাউজার হয়েছে তার জন্য, কিন্তু তুমি এইটুকু প্রোগ্রাম তো লিখতে পারবে নাকি, সেটা পারবে না। হ্যাঁ হ্যাঁ সেটুকু পারবো। আপনি বলছেন সেটুকু ওখান থেকে নিয়ে আপনি বলছেন যে ভিএস করে চালিয়ে কনসোল লগ দিয়ে ওটাকে রান করে দিতে। হ্যাঁ, এবার কি করতে পারো, হ্যাঁ, ভিএস কোডের কনসোল ডট লগ দিয়ে চালাতে পারো। এইটাকে ধরে তুমি এরকম কপি করলে, এখানে ফেললে, হ্যাঁ হ্যাঁ লগের মধ্যে ফেললে, ফেলার পরে করলে কি, সাম আপনার বলে এখানে লিখলে, লেখার পরে এখানে তুমি
জেডটাকে বসিয়ে দিলে, তাহলে কী হলো, এইখানে যে আউটপুটটা দাঁড়ালো, এই আউটপুটটা তোমার ব্রাউজারে গিয়ে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করলে কনসোলের মধ্যে তুমি দেখতে পাবে সাম হ্যালো, ঠিক আছে, এটা একটা দেখতে পেলে। অথবা তুমি একটা কাজ করো, এখানে আর একটা ফাইল বানাও lib.js, ঠিক আছে। কী করবে, জাস্ট তুমি এখানে একটা ফাংশনস লেখো জাস্ট তোমার নিজের জন্য, নাম দাও আপাতত প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট বলো বা লগ বলো হোয়াট এভার, যেটা তোমার সুবিধা বলো, অথবা আউটপুটও লিখতে পারো, যেটা ইচ্ছা। লগই লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে লগ লিখে দিলাম, এখানে ডেটা দিলাম, ডেটা বলে, ওকে, ডেটা বলে এখানে দিলাম। এবার কি করছি, আমরা এর ভেতরে একটা ডিভ আইডি দিয়ে আমি এখানে আউটপুট বলে একটা আইডি দিচ্ছি, ঠিক আছে, এখানে আউটপুট বলে একটা আইডি বসানো হচ্ছে। এবার কি করানো হবে, এই ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা করবো কি, এই আউটপুট মানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটাকে আউটপুট যা আসবে সেটাকে আমরা এখানে বসাবো, ঠিক আছে। তাহলে কী হবে, তোমার এখানে লগের মধ্যে তুমি যে ডেটাটা দেবে সেই ডেটাটা বসে যাবে অটোমেটিক্যালি, ওকে। এবার ঘটনাটা হচ্ছে কি, এইখানে এইটা একটা ব্যাপার হচ্ছে যে আমি এখানে জিনিসটা একটু অন্যরকমভাবে লিখবো, এখানে লিখবো এখানে আমি একটু লিখবো অন্যরকমভাবেই লিখবো, আমি এখানে এইটাও দেবো না, আমার কোডটা একটু কপি পেস্টই করতে হবে কিছুটা ক্ষেত্রে। এখানে ডকুমেন্ট ডট বডি, বিওডিওয়াই বডি, বডি হচ্ছে বডি এলিমেন্টের ব্যাপার, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড, ওকে। এবার এই অ্যাপেন্ড চাইল্ড করে আমরা এখানে করব কি, এখানে একটা ডাইনামিক প্যারাগ্রাফ ট্যাগ খুলবো, পি ট্যাগ, ঠিক আছে, যেটা পি ট্যাগ করবো, এবং সেই পি ট্যাগের মধ্যে আমরা একটা করে ডেটা ঢুকিয়ে দেবো, ওকে। এবং এই যে যেটা ঢোকাবো পি ডট ইনার এইচটিএমএল, ওকে, এখানে পি ট্যাগ না করে ডিআইভি করি, ডিপ ট্যাগ, বাট এখানে তোমার যেটাই হোক না কেন সেটাকে এলিমেন্ট বলছে, ঠিক আছে, ইএল লিখে দিচ্ছি শর্টে এলিমেন্ট, ঠিক আছে। মানে একটা কী হচ্ছে, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ডাইনামিক এলিমেন্ট ক্রিয়েট করব এবং সেই এলিমেন্টটাকে আমরা বডির ভেতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। এবার শুধু করব কি, এই HTML এর মধ্যে প্রথমে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে lib.js এটাকে দেবো, তারপরে তুমি তোমার যে কোডটা সেটা তুমি পরেরটাই দেবে, ঠিক আছে। তোমার এই যে ফাংশনালিটিটা হলো এটা তোমার কমপ্লিট, ঠিক আছে, ব্রাউজারে দেখাবার জন্য এটা কমপ্লিট। এবার কী আছে, তুমি এখানে যাই প্রোগ্রাম লেখো, এবার এইটাকে তুমি করলে কি, এইটা এখন এবার তুমি কনসোল ডট লগ না লিখে শুধু লগের মধ্যেই তুমি এই জিনিসটাকে দাও, ঠিক আছে। যদিও এখানে এটা আসবে না, কারণ এখানে কমা কাজ করবে না, ওকে। এরও একটা উপায় আছে, এই কমা থাকলেও যাতে আসে তার উপায় আছে, কিন্তু এখানে দেখো তোমার 11টা শো করছে, ঠিক আছে। নট অনলি এটা, এবার তুমি মনে করছো এখানে 11 দিলে, তারপর তুমি মনে করো এখানে এক্স ওয়াই জেডের পরে তুমি দিতে চাইছো, আমি এটাকে পরেই লাগছি, এখানে করেছি কি মাইনাস, ঠিক আছে, মাইনাস করে আমি আবার লগ বসিয়ে এখানে সাবস্ট্রাক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে দুটো লাইনই পরপর আসবে, আচ্ছা, ঠিক আছে। এবার যদি তোমার মনে হয় যে এইটা খুব ছোটো ছোটো লাগছে দেখতে, জাস্ট তুমি এখানে তুমি লাইব্রেরি সেকশনে গিয়ে এই ডিবের জায়গায় তুমি H1 H2 করে দাও, তাহলে কী হবে, জিনিসগুলো লেখাটা বড় বড় লাগবে দেখতে। প্রবলেম সলভড, একটা প্রবলেম তো সলভ হলো তোমার ব্রাউজারে দেখার জন্য, ঠিক আছে। দেখো অপশানস প্রচুর আছে, মেন হচ্ছে কি বলতো, জানতে হবে। আর এই যে জিনিসটা যেটা তৈরি হলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি কী হলো, একটা কিন্তু প্রোগ্রাম তুমি বানিয়ে ফেললে, যেটার জন্য তুমি কী হচ্ছে ব্রাউজারের মধ্যেই তুমি তোমার আউটপুটটা দেখার মতন একটা ব্যবস্থা করে নিলে। এবং শুধু তাই নয়, এই যে এই জিনিসগুলো যে অ্যাড হয়েছে দেখো অটোমেটিক্যালি কীভাবে অ্যাড হয়েছে, দেখো আচ্ছা, কি সুন্দরভাবে বডির মধ্যেই ঢুকে গেছে পুরো কন্টেন্টগুলো, তাই না।
লগে দিলে তো লগে যেতই, কিন্তু এবার যদি তোমার লগে না পাচ্ছ তাহলে তুমি এইভাবেও তুমি আউটপুট দেখতে পাচ্ছ। ঠিক আছে, অ্যাকচুয়ালি আর যাওয়া, জিএস থাকলে তো আপনার জিএস তো আমি দেখতেই পাবো যদি মানে নোট জিএস থাকে। হ্যাঁ নোট জেস তো তুমি সে তো কনসোলে দেখে নিচ্ছ। হ্যাঁ কনসোলে দেখতে পাচ্ছি, এটা তো আমাকে ব্রাউজারে দেখাচ্ছে তার জন্য। এছাড়া তুমি আর একটা কাজও করতে পারো, তুমি মানে তুমি দাঁড়াও, ওই স্ক্রিন স্প্লিট করে নিতে পারো আচ্ছা এইভাবে, সাইড বাই সাইড রেখে কাজ করতে পারো। আচ্ছা ঠিক আছে, এখানে তুমি এটা দিলে, তারপরে তুমি এখানে পরে পার্টটায় তুমি মাল্টিপ্লাই বসাতে চাও, ধরো মাল্টিপ্লাই, এখানে মাল্টি বলে লেখো, ব্যাস শেষে গেলো পাশাপাশি। ঠিক আছে, সুন্দর পাশাপাশি থাকবে, কোড লেখো আরামসে, রিয়েল টাইম কোড। ঠিক আছে, আর যেই সেভ করবে সঙ্গে সঙ্গে আউটপুট দেখাবে। ওকে, তো এইভাবে আমরা আমাদের কাজ আরামসে করতে পারি। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখানে তাহলে কী কী কাজ করলাম, মানে জাস্ট আমাদের আউটপুট দেখাবার জন্য একটা লগ ফাংশনস বানিয়ে নিলাম, এবং লগ ফাংশনসের মধ্যে এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, ডকুমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই পার্টিকুলার পেজটাকে বলে, মানে HTML পেজটাকে বলা হয় ডকুমেন্ট। ঠিক আছে, তার মধ্যে ক্রিয়েট এলিমেন্ট বলে একটা ফাংশন রয়েছে। ডকুমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট নেম, তার মধ্যে ক্রিয়েট এলিমেন্ট বলে একটা ফাংশন রয়েছে, যার কাজ হচ্ছে ডাইনামিক্যালি এলিমেন্ট ক্রিয়েট করা। ঠিক আছে, ডাইনামিক এলিমেন্ট ক্রিয়েট হচ্ছে, অ্যাকচুয়ালি স্ট্যাটিক নয়, কারণ এখানে যেটা থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক এলিমেন্ট। কিন্তু যখন তুমি এইখানে যখন ক্রিয়েট এলিমেন্ট করে করছো, এটা তখনই হচ্ছে যখন কিনা এই জাভাস্ক্রিপ্ট রেন্ডার করছে, মানে জাভাস্ক্রিপ্ট যখন এখানে রান করছে। ঠিক আছে, এবং তার ভেতরেই তুমি ডেটাটাকে পুশ করে দিচ্ছ তোমার ইচ্ছা মতো যেটা দরকার। ওকে, এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা, এবং এইভাবেই আমরা কাজকর্মটা করি। এবার হচ্ছে আগের দিন আমরা কী কী যেন করেছিলাম, আগের দিন আমরা করেছিলাম আপনার ইফেলস করেছিলাম, ইফেলস নাম্বার এগুলো তো করে, হ্যাঁ নাম্বার তো করেইছিলাম, মাল্টিপ্লাই, গুণ, ডিভাইড, প্লাস, মাইনাস, আপনার এইগুলোর সাথে ভেরিয়েবল করেছিলাম। হ্যাঁ আপনার ভেরিয়েবলের সাথে আপনার ওই ইফেলস করেছিলাম, ইফেলসের সাথে আপনার ওই সুইচ কেস হয়েছিল, করেছে, আর তারপরে টার্নারি হচ্ছে। হ্যাঁ আপনার ওইটাকে টার্নারি বলে নাকি, আপনার এক লাইনে যে কোডটা লেখা হলো, হ্যাঁ এটা টার্নারি অপারেটর। আচ্ছা হ্যাঁ, তাহলে এইটাও টার্নারি, হ্যাঁ এই কটাই হয়েছে। ঠিক আছে, মানে কন্ডিশনে এই কটা সিনট্যাক্স ইউজ হয়, এবার তোমাকে লজিক বুঝে বুঝে করতে হবে কাজটা। ওকে, এবার বেসিক্যালি তুমি এখানে স্ক্রিপ্ট লেখো বা অ্যাপ লেখো, হোয়াট এভার, কোনো প্রবলেম নেই, তুমি এটাকে app.jsও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখানে জাস্ট ফাইলের নামটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, লিভটা আগে অ্যাপটা পরে, কারণ যতক্ষণ না তোমার এই লিভের এই ফাংশনটা লোড না হবে ততক্ষণ কিন্তু তোমার এখানে লগ যা লিখবে সেটা কিন্তু শো করবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, তার জন্য এইভাবে আমাদের কাজটাকে করতে হবে। ওকে, চলো এবার কি হচ্ছে, আমরা এবার আজকে যেটা দেখব সেটা হচ্ছে লুপস। ওকে, আজকে আমরা দেখব লুপস। এবার লুপস বা লুপ দেখার জন্য আমাদের কাছে কি রয়েছে, অ্যাকচুয়ালি ফর হোয়াইল ডু হোয়াইল বলছে, বাট অ্যাকচুয়ালি আমাদের জিনিসটা কীরকম হয়, হোয়াইল, তারপর হচ্ছে ডু হোয়াইল অ্যান্ড দেন ফর। ঠিক আছে, এই হচ্ছে মেন আমাদের লুপ, যেটা আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও এই জিনিসটাই রয়েছে। ঠিক আছে, আর সি এর পরে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই দেখি সেটাও তার মধ্যেও আমরা এই জিনিসটাই দেখতে পাবো, এই জিনিসগুলো। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে কি, এইখানে যখন আমরা লুপ চালাবো, তো হোয়াইল লুপ চালাতে গেলে প্রথমে করতে হবে কি, লুপের কন্ডিশনটা প্রসেসটা কীরকম আছে। লুপের প্রসেসটা হচ্ছে এটাই যে এখানে আমরা যখনই কোনো কাজ করব সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদের ভ্যারিয়েবল লাগবে একটা, যেটাকে বলা হয় ইনিশিয়ালাইজার। তার জন্য আমরা জেনারেলি আই লিখে থাকি ইন জেনারেল প্রোগ্রামিং যারা করি, ইনিশিয়ালাইজার মানে এটাকে বলা হয় ইনিশিয়ালাইজার, বা এটাকে ওই ইনিশিয়ালাইজার বলি, ENIT
ILIZER, ইনিশিয়ালাইজার, এটাকে বলা হয় ফার্স্ট ইনিশিয়ালাইজার। তারপরের পার্টটা হচ্ছে কি হোয়াইল ইউজ করতে হবে, WHILE, হোয়াইল, এই হচ্ছে সিনট্যাক্স। এবার সিনট্যাক্স যখন আমরা হোয়াইল লিখছি, এই যে ভেতরটা, এর ভেতরে আমাদের যাবে কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশন যেটা আমরা ওই ইফ এলসে যে কন্ডিশন লাগাতাম সেরকম টাইপের কন্ডিশন। বাট এখানের কন্ডিশনটা একটু অন্যরকম। এখানের কন্ডিশনটা কী হচ্ছে, এখানের কন্ডিশনটা হচ্ছে আগে যেমন ট্রু হলে পরে ট্রু একটা কন্ডিশন দেখাতো, আর ফলস হলে পরে ফলসের একটা পার্ট দেখাতো, ঠিক আছে। তো মানে এখানে কী আছে, ট্রু হলে ট্রু পার্টটা শো করবে, ফলস হলে ফলসের পার্টটা শো করবে, তাই না? কিন্তু এখানে যতগুলো কন্ডিশন আমরা জেনারেলি দেখেছি সবকটাই ইকুয়ালের উপর বেস করে দেখেছি কন্ডিশনসগুলো, ঠিক আছে। একটাই শুধু গ্রেটার দ্যান ইউজ করেছিলাম, আর একটা লেস দ্যান ইউজ করেছিলাম, কিন্তু গ্রেটার দ্যান লেস দ্যান খুব কমই ইউজ করেছি, মেনলি আমরা ইউজ করেছি ইকুয়াল সাইন, ঠিক আছে। তো এবার ব্যাপার হচ্ছে কি, লুপ চলার ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। লুপ চলার ব্যাপারটা কীরকম হচ্ছে, লুপ চালাতে গেলে কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা এখানে ভ্যালু যেটা রেখেছি, আই ভ্যালুটা কী রেখেছি, 0, তাই না? তো আই লেস দ্যান 10 মানে 10-এর থেকে বড়, মানে 10-এর থেকে ছোট আই, তাই না? আই এর এখন কারেন্ট হলে যেটা আছে আই 10-এর থেকে ছোট। তো এবার যেহেতু এটা 10-এর থেকে ছোট আছে, তাহলে সেক্ষেত্রে বেসিক্যালি কী হচ্ছে, এটা হচ্ছে ট্রু, মানে এই কন্ডিশনটাকে যদি চেক করা হয় তাহলে আমরা দেখতে পাবো ট্রু। তা এটাকে আমরা কীভাবে চেক করব, এই কন্ডিশনটাকে লগ, ঠিক আছে, করে আমরা এখানে কন্ডিশন চেক করতে চাই। দেখো কি বলছে, ট্রু, আচ্ছা 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 লগ, আচ্ছা আচ্ছা আই লেস দ্যান, আচ্ছা এটা হচ্ছে কন্ডিশন ট্রু, ঠিক আছে। যদি আমি এখানে ঘুরিয়ে দিই জিনিসটা, বলছে ফলস, ঠিক আছে। যদি ইকুয়াল দিই, কি বলছে 10, আই ইকুয়াল টু 10, ঠিক আছে। তার মানে বেসিক্যালি এখানে জিনিসটা বুঝতে পারছো, বা এখানে ডবল ইকুয়াল দিলে হয়ে যাবে কন্ডিশন, তখন হয়ে যাচ্ছে ফলস, ওকে। তো এই হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এবার এই যে কন্ডিশনসগুলো রয়েছে, কন্ডিশনসগুলো বুঝতে পারছো ট্রু ফলস কীভাবে আমরা চেক করলাম, হ্যাঁ ট্রু ফলস কি করে করলাম, হ্যাঁ হ্যাঁ। কারণ মেন হচ্ছে কি, তোমাকে বুঝতে হবে যে তুমি যে কন্ডিশনটা অ্যাকচুয়ালি লিখছো সেটার মধ্যে তোমাকে দুটোই অপশানস আসবে, হয় ট্রু নয় ফলস, ঠিক আছে। এবার সেটাকে তোমাকে শিওর থাকতে হবে যে তুমি যেটা অ্যাকচুয়ালি লিখতে চাইছো সেটা ট্রু লিখছো না ফলস লিখছো। যদি তুমি শিওর থাকো যে তুমি যে কন্ডিশনটা লিখছো সেটা ট্রু হবে বা ফলস আসছে, তাহলে তুমি সেই হিসাবে কিন্তু তুমি ভেতরের প্রোগ্রামটা লিখতে পারবে, আদারওয়াইজ কিন্তু তুমি ভেতরের প্রোগ্রামটা সঠিকভাবে লিখতে পারবে না, ঠিক আছে। এবার সেটাকে বোঝার উপায় হচ্ছে এটাই, যে আউটপুটে দিয়ে দেখে নাও তুমি ট্রু লিখছো না ফলস লিখছো, তুমি যে কন্ডিশনসটা দিচ্ছ। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, যারা নতুন প্রোগ্রামিং করে তারা কন্ডিশন লেখাটাই ভুল করে, ইনফ্যাক্ট অনেক সময় আমরাও ভুল করে ফেলি কন্ডিশন লিখতে, ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে যে i ইকুয়াল টু 0 দেওয়া হলো, এখানে যদি i ইকুয়াল টু 20 দেওয়া হয়, দিতেই পারি, দেওয়া হয়, দিতেই পারি, দেবো। এবার আস্তে আস্তে, এবার হচ্ছে কি, যখন এটা কম থাকছে তখনই কী হবে, এর ভেতরে ঢুকবে এই হোয়াইলটার ভেতরে, ঠিক আছে। হোয়াইলের কাজ হচ্ছে যখন কিনা এটা ট্রু হবে তাহলেই এই ব্র্যাকেটটার ভেতরে ঢুকবে, এবং তখনই আমরা কিছু আউটপুট দেখতে পাবো, ঠিক আছে। এবার আউটপুট কীরকম দেখবো, আউটপুট দেখছি এখানে ভ্যাল বলে এখানে দিয়ে, এখানে কী করছি, আই এর ভ্যালু বসাচ্ছি, ওকে। অ্যান্ড দেন যেই আয়ের ভ্যালুটা বসে আছে, এবার দেখো আমি এখানে জিনিসটা দেখাই কীরকম জিনিসটা দাঁড়াবে। দেখো এখানে হ্যাং করে গেছে, ঘুরতেই থাকছে, ঠিক আছে। একসময় কিন্তু হ্যাং করে যাবে জিনিসটা, এরকম যদি চলে। এইখানে কিন্তু চট জলদি ইকুয়াল টু i+1 করে এইটাকে সেট করো, আর এখানে যতদূর সম্ভব চেষ্টা করো এটা যাতে বন্ধ করে দেওয়া যায়, কারণ এই মুভমেন্টে গেছে হ্যাং হয়ে, এইভাবে চলতে থাকলে হ্যাং করে যাবে ব্রাউজার। আমার ল্যাপটপ হলো না, কারণ ম্যাক অটোমেটিক্যালি সেট করে, কিন্তু এটা হ্যাং করে যায়, ঠিক আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবে যখনই কিনা এরকম টাইপের ভুল প্রোগ্রাম লিখবে, এই ঘুরতেই থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডেটা আসবে না। তার মেন কারণ হচ্ছে কি, যতক্ষণ না কিনা আমাদের এখানে ডেটা মানে শো করতে থাকবে, মানে বেসিক্যালি কী হচ্ছে,
এটাকে আমরা ব্রাউজারে কনসোল লগের মধ্যে গেলেও দেখতে পেতাম, কিন্তু মেনলি একটা প্রবলেম সবসময় থাকতো যে এটা চলতে থাকবে আর ব্রাউজার ঘুরতে থাকবে। তো এই ধরনের ভুল অনেক সময় হয়ে যায়, দেখবে যে সাইট লোড হচ্ছে না, অনেক সময় দেখবে অনেক সাইট লোড হচ্ছে না। মেন কারণ হচ্ছে যদি কিনা প্রপারলি জাভাস্ক্রিপ্ট লোড না হয় বা জাভাস্ক্রিপ্টের কোনো প্রোগ্রামে কন্ডিশনালি কোনো লজিক ভুল হয়ে যায়, তখন কি হয় এরকম টাইপের ঘুরতে ঘুরতে একসময় রিকোয়েস্ট টাইম আউট দিয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে, রিকোয়েস্ট টাইম আউট দিয়ে দেয় অথবা তোমার ব্রাউজার ক্র্যাশ খেয়ে যেতে পারে। ঠিক আছে, তো এরকম অনেক রকম সিচুয়েশান আসতে পারে, তো এই ধরনের ভুল কখনোই করা উচিত না। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমি জিনিসটা করলামটা কি, এখানে var i ইকুয়াল টু 0, i লেস দ্যান 10, মানে যতক্ষণ i এর ভ্যালু 10-এর থেকে কম থাকবে ততক্ষণ আমাদের এই যে ডেটাটা সেটা শো করবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে বেসিক্যালি প্রথমে কী থাকলো, i এর ভ্যালু প্রথমে ঢুকেছিল 0 হয়, ঠিক আছে, 0 শো করলো। হ্যাঁ, তারপরে এখানে i এর ভ্যালু 0 প্লাস তারপরে 1 করলে এখানে কী ভ্যালু দাঁড়ালো 1। এইখানে আর যাবে না, তারপর আবার এইখানে যাবে, এখানে গিয়ে চেক করবে, এইখানে বেরোবে না কিন্তু এইখানে চেক করবে কি 1 হয়েছে, তো কি 1টা 10-এর থেকে ছোটো না বড়? ছোট, তাহলে এখানে i এর ভ্যালু বসিয়ে দিল। আবার এখানে i এর ভ্যালু যেটা ছিল 1 প্লাস 1 2, এখানে ভ্যালু দাঁড়ালো 2, সেটাকে আবার এখানে শো করলো। আবার এখানে 2 চেক করলো, আবার এখানে প্লাস করলো, 3 হলো, 3 গেল, এখানে 3 শো করলো, এখানে 3 প্লাস 1 করে 4 হলো, 4 গেল, 4 শো করলো, 4 প্লাস 5 4 প্লাস 1 5 হলো, 5 গেল, এইভাবে করতে করতে আপ টু 9 অবধি গেল। এবার 9 অবধি গেল, এবার 9 প্লাস 1 করলে কি হচ্ছে 10 হলো। 10 কি 10-এর থেকে ছোট? না, 10-এর সমান। 10 সমান, কিন্তু আমি বলেছি যতক্ষণ ছোট থাকবে, যেহেতু ছোট নয় 9 পর্যন্ত, 9 পর্যন্ত যাবে আপনার, কারণ 10 তাহলে যাবে না। তাহলে সেই হিসেবে 9 পর্যন্ত গেল। ঠিক আছে, 9 পর্যন্ত। এবার যদি তুমি মনে করো যে 5 থেকে করবে বা 7 থেকে করবে, 7 থেকে করবে, করতেই পারো, তাহলে কী হবে ওই 7 থেকে আসলো। এবার তুমি বললে না আমি 20 থেকে করবো, করো, কে বারণ করেছে, কিন্তু দেখতে পাবো না কিছু, কারণ ওখানে যেহেতু লেস দ্যান 10 আছে আপনার। লেস দেন 10 আছে। এবার তুমি এখানে তাহলে কী করবে, এখানে তখন উল্টো যদি আমি উল্টো করে দিলে, গেটে, উল্টো করে দিলে আর এদিকে মাইনাস দিয়ে দিলে, আচ্ছা, তাহলে কী হলো 20 থেকে 10 অবধি আচ্ছা, নেমে এলো। 10 অবধি পুরো নেমে এলে একটা একটা করে নামিয়ে দিল। ঠিক আছে, এটা হলো রিভার্স ক্যালকুলেশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে প্রথমে কী হলো, প্রথমে ইনিশিয়ালাইজার, এই লাইনে আমাদের থাকলো কন্ডিশন, কন্ডিশন চেক হচ্ছে, আর এখানে কি হচ্ছে, আর এই লাইনে আমাদের ভ্যালুটা বের হচ্ছে, আপনার ভ্যালুটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, অথবা ডিক্রিমেন্ট। হ্যাঁ, ডিক্রিমেন্ট। ওকে, এবার এটাকে অনেক রকম লজিকে করা যাবে। কীরকম, মনে করো তুমি দুটো করে জাম্প পারবে, এক পা করে এগোচ্ছিল, এবার তুমি বললে না আমি লাফিয়ে এগোবো, তা i-2 করে দিতে হবে। 2 করে দিলাম, তাহলে কি হলো তাহলে 20, দুটো করে জাম্প, 18, 16, এইভাবে হয়। ঠিক আছে, এবং এই রকমের ওপর বেস করে প্রচুর বিভিন্ন রকমের অ্যালগোরিদম হয়। আজকের ডেটে অত অ্যালগোরিদম নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, কারণ এআই এসে গেছে, অ্যালগোরিদমে ওখানে টাইম কাটাতে পারো। আচ্ছা, কিন্তু মেন হচ্ছে অ্যালগোরিদমটা কিছুটা জানা থাকলে ভালো, কিন্তু মেন আমি বলি যে অ্যাকচুয়াল প্রোগ্রামিংয়ে যত প্র্যাকটিস করবে তত তোমার অ্যালগোরিদম ক্লিয়ার হবে। কারণ তুমি এখন বেসিক্যালি কী হয়, স্কুল কলেজে পড়ার সময় অ্যালগোরিদম ক্লিয়ার করানো যায় বা অ্যালগোরিদম নিয়ে কাজ করানো যায়, আর ওই অ্যালগোরিদম নিয়ে বেশি প্রেশার দেওয়ার চক্করে কী হয়, বেশিরভাগ স্টুডেন্টরাই, মানে কম্পিউটার সায়েন্সের যারা স্টুডেন্টরা আছে তারা বেশিরভাগই অতিষ্ঠ হয়ে যায় অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচারের উপর বেস করে। এত পড়াশোনা করা, এত অ্যালগোরিদম এত করায়, আর এত নম্বরও কাটে ওতে, যে বিরক্ত হয়ে যায় কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা, বলে কি দূর ভালো নম্বর আসে না, মানে ওদের কম্পিউটার সায়েন্স নিয়ে একটা বিরক্তি এসে যায় যে কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করবো না, আর যাই করি না, মানে দুনিয়ার অন্য যে কোনো কাজ করে নেবো কিন্তু আর কম্পিউটার নিয়ে কাজ করবো না। মানে এই হচ্ছে সমস্যা, কারণ ব্যাপারটা হচ্ছে কি ওদের মাথায় এত অ্যালগোরিদম নিয়ে এত মাথা খারাপ করে দেয়, আর তারপরে এত নাম্বার কাটা হয় এর জন্য, যার কারণে কী হয় বেশিরভাগ স্টুডেন্টই মানে এই কম্পিউটার সায়েন্সের যে পড়াশোনার যে আনন্দটা সেটা হারিয়ে ফেলে।
আর এটা টিচারদেরও একটা কি মেন্টাল জানি না, টিচাররাও চায় যে বেশি করে অ্যালগরিদম মার্কেট থেকে পালিয়ে যাক। আচ্ছা মানে বেসিক্যালি প্রত্যেক বছর যে পরিমাণ বিটেক এমটেকে ছেলেরা বেরোয়, বিশেষ করে এমটেক তো খুব কম ছেলেমেয়েরাই যায়, বিটেকে যত পরিমাণ ছেলেমেয়েরা বেরোয় বিটেক করে এমবিএ করে। আরে বিটেক হ্যাঁ, করে B.Tech এমবিএ করা কিসের? বিটেক করে এমবিএ কিসের? বিটেক হচ্ছে MBA ব্যাচেলার অফ জিনিসটাই আলাদা টেকনোলজি, হয়ে যাচ্ছে। ব্যাচেলার অফ টেকনোলজি, হ্যাঁ আর তারপরে গিয়ে হচ্ছে মাস্টার অফ বেকার অ্যাসোসিয়েশন, হ্যাঁ মাস্টার অফ বেকার অ্যাসোসিয়েশন, বিজনেস 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 অ্যাডমিনিস্ট্রেশন নয়। হ্যাঁ ওটা মানে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি কম্পিউটার সায়েন্সে বিটেক করার পর ওই আপনার এমবিএ করে লাভটা কি আছে বিশেষ করে তার জন্য বেসিক্যালি তো সেলসম্যান হতে হবে। হ্যাঁ সেলসম্যান আমার বিজনেসকে আমার মানে বিজনেস কিভাবে চলবে না করবে সেই লাইনটা আমি করবো, তো তার সাথে তো আমার বিটেকে যে আমি কম্পিউটার সায়েন্স করে যাবো সেটার তো কোনো ভ্যালুই থাকলো না। তার জন্য ভ্যালুই থাকলো না। এবার বলবেন যে এমবিএ করলে দাম ওই সেই দাম মেয়ে করে কি আমি তো যেটা নিয়ে করলাম সেটা নিয়ে তো লাভের লাভ কিছু হলো না। তুমি নিশ্চয়ই কমার্সের না? কিসের তোমার? আমার হচ্ছে সিভিল। আচ্ছা সিভিল। তো যাই হোক, সিভিলে ছিলাম তাও বেঁচে গেছো কিছুটা, কিন্তু সেই কারণে বেঁচে গেছো ঠিকই, কিন্তু ওই ডোমেনে জব হয়নি, কারণ এখানে সিভিলের তেমন কাজই নেই। না 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 সিভিলে কোনো কাজ নেই, ডোমেন চেঞ্জ হয়ে গেছে পুরো তার। মেন ব্যাপার হচ্ছে যে ডোমেনের ছেলেমেয়েরা থাকে সেই ডোমেনের কাজ নেই, আর যে ডোমেনে কাজ আছে সেই ডোমেনের ছেলেমেয়েরা নেই। না ইঞ্জিনিয়ারিং কলেজে তো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে টেকনোই বলুন হেরিটেজই বলুন সবাই যে জাস্টই করুন সব তো নিজে লাস্টে নিয়ে ফেলিয়ে লাস্টে সেই ওই প্রোগ্রামিং হিসেবে প্রোগ্রামার বা এই আইটিতে এসে জয়েন করাচ্ছে, আর তাছাড়া আছে কোথায়? সেটাই তো, আমি তো সেটাই দেখি। আর উল্টে ইলেকট্রনিক্সই বলুন মেকানিক্স নেয়ার সিভিলটাকে পারে না তাই জন্য, কিন্তু মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স তো আছেই, আলটিমেট সব দিয়ে তো সে লাস্টে আইটিতে জয়েন করাচ্ছে, সিএসসি প্লেসমেন্ট দিক আর যেই দিক তাই জন্য সে কারণে। তো সেই হিসাবে দেখি আইটিতেই কাজ আছে, অথচ আইটিতে সত্যি কথা বলতে ভালো জানাশোনা ছেলেমেয়ে নেই, আর কোনো রকমের ঠেকে ঠুকে ঢুকিয়ে দেয়, তারপর আস্তে আস্তে আমাদের কাছেই চলে আসে আলটিমেট নলেজ নিতে। তো এবার বেসিক্যালি মেন হচ্ছে ওই যেটা বললাম যে স্কুল কলেজে এত বেশি ভয় দেখানো হয় এই অ্যালগরিদম নিয়ে, যে কারণে আলটিমেটলি তারা ভয়ের চোটে জব ছেড়ে দেয়, মানে জব করতেই চায় না আইটি লাইনে, কারণ আইটি লাইনে তো এই অ্যালগরিদমটাই একমাত্র কাজ নয়, আরো অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে, এবং প্রচুর জায়গা রয়েছে যেখানে কাজ করা যায়। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি এই যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করার জন্য তোমাকে প্রোগ্রামিংয়ের অ্যালগরিদম যে ব্যাপারটা এখানে, যেখানে ইফ এলস কন্ডিশন লুপ এগুলো যেগুলো চলছে, এগুলো হচ্ছে তোমার একটা পার্ট অফ প্রোগ্রামিং, এটা কমপ্লিট তোমার সফটওয়্যার ডেভেলপমেন্ট নয়। তো সফটওয়্যার ডেভেলপমেন্টে আইটির জন্য তো বেসিক্যালি প্রচুর প্রচুর সেকশনস রয়েছে, তোমার ফ্রন্ট এন্ড রয়েছে, ব্যাক এন্ড রয়েছে, ডেটাবেস রয়েছে, সার্ভার ম্যানেজমেন্ট রয়েছে, প্রচুর প্রচুর অপশানস রয়েছে। এখনও এসেছে একটা সব থেকে জালি জিনিস যেটা হচ্ছে এআই। আচ্ছা সব থেকে জালি জিনিস আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস, জালি জিনিস আবার ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ মানে ব্যবহার করা জেনে গেলে আমার আর ভেতরের কিছু থাকবে না, মানে আমি কি জানি আর পুরোটা এআই ডিপেন্ডেবল হয়ে যাবো আমি তাই জন্য। না এআই ডিপেন্ডেবল নয়, এআই জিনিসটা ভালো, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এআই এর সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে কি এআইকে ইউজ করতে পারলে ভালো, এআইকে ইউজ না করতে পারলে এআই থ্রেড হয়ে যাবে। এআই ইউজ করতে পারলে যে কোনো প্রফেশনের ক্ষেত্রে এআই ভালো, কারণ এআইতে একটা সব থেকে বড় সুবিধা কী হচ্ছে, তোমার মাথার মধ্যে একটা ব্রেন রয়েছে যে ব্রেনটা তুমি ইউজ করতে পারো একটা লিমিটেড টাইম অবধি, কারণ তুমি দিনরাত যতই তুমি প্র্যাকটিস করো না কেন, তুমি 100 জনের মাথা নিয়ে তোমার মাথা সেট করা সম্ভব না। সেখানে কী হচ্ছে এআই তোমার মতন 100 কেন কয়েক হাজার লোকের বা কয়েক লাখ লোকের মাথা ঢুকিয়ে দেওয়া আছে এআই এর মধ্যে। তো তো সেই কারণের জন্য কী হচ্ছে, আমি অন ডিমান্ড সেই রিপোর্টটা বা সেই মাথার কাজটা আমি চট করে পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে এআই এর সবথেকে বড় ইন্টারেস্টিং পার্ট। কিন্তু সমস্যা হচ্ছে কি তোমাকে সেই পার্টিকুলার ডোমেনের যথেষ্ট নলেজ থাকতে হবে, না থাকলেও হবে না, না থাকলে পুরো গোল কিচ্ছু বুঝবে না।
আচ্ছা মানে তুমি চাইলে তোমার তো সিভিলের নলেজ আছে, তুমি সিভিলে কোনো একটা পার্টিকুলার তুমি কোনো একটা হিসাব যেটা তুমি অলরেডি ভুলে গেছো বা যেটা তুমি খুব ভালো জানো, সেটাকে তুমি আলাদা আলাদা রকমভাবে তুমি এআইকে কোশ্চেন করবে, দেখবে তোমাকে খুব সুন্দরভাবে কনসেপ্ট বুঝিয়ে তোমার পুরো মেজারমেন্ট বার করে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমেন্টটা ঠিকঠাক মতো দিয়ে যদি আমি বোঝাতে পারি ওকে, তাহলে পরে ওর একদম পুরো ঠিকঠাক দিয়ে দেবে, কারণ আমি যে জিনিসটা চাইছি। আর আর যে ঠিকঠাক হয়তো দেবে না, একটু গলতি থাকবেই, কিন্তু অ্যাটলিস্ট কনসেপ্ট আর প্লাস আউটপুটটা দেখে তুমি বুঝে যাবে যে অ্যাকচুয়ালি কী দিতে চাইছে, কী করতে হবে। এটা হচ্ছে প্রফেশনালিজমের ব্যাপার, যেটা তুমি জানো। এআই ভালো হেল্প করে, কিন্তু তার জন্য জানতে হয় প্রফেশনাল ডোমেন হচ্ছে। এবার কী হলো, এই যে ইনক্রিমেন্টাল ব্যাপারটা, এবার যখন আমরা এটাকে 1/1 ইনক্রিমেন্ট করি, তখন এটা কী বললাম, ইনক্রিমেন্টাল অপারেটর, ঠিক আছে। হ্যাঁ এবার এই জিনিসটাকে আমরা শর্টে একটা অপারেটর হিসেবে ইউজ করি, যেটার নাম হচ্ছে মাইনাস মাইনাস। এটা ডিক্রিমেন্ট অপারেটর বলে। আউটপুট একই রকম, ঠিক আছে। আর যদি আমি প্লাস প্লাস করে দিই, তাহলে অবশ্যই এখানে আর কিছু পাবে না, প্রবলেম হয়ে গেছে। এবার 0 করি, আর এখানে এটা বন্ধ করতে হবে, না করলে কোনো উপায় নেই, আচ্ছা বন্ধ করতেই হবে, নাহলে পরে হ্যাং করে গেছে, ঠিক আছে। এবার এখানে এটা করলাম। এবার এখানে কি হচ্ছে, তোমার লজিক রিভার্স করতে হবে, ব্যাস এখানে চলে আসলো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার। আর ইকুয়াল টু লেস দেন ইকুয়াল করলে তাহলে কী হলো, তোমার 0 থেকে শুরু করে আপ টু 10 অবধি আসবে। আর গ্রেটার দেন ইকুয়াল করলেও সেম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার যদি তুমি 0 করো, অ্যাটলিস্ট একটা বেরোবে, ঠিক আছে, অ্যাটলিস্ট একটা বেরোবে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা, কিন্তু যেই তুমি 0 লেস দেন 0 করলে কোনোটাই বেরোবে না, ওকে। আর জিরো নিচে আর এতে নেই, তাই জন্য। এবার এই যে কন্ডিশনটা রয়েছে, এইটাকেই আমি কপি করছি, আর প্লাস আমি এটাকে কমেন্ট আউট করছি। এই রকম টাইপটাই আমরা যখন করি, এই সেম জিনিসটাই যখন আমাদের সেম রয়েছে, তখন এবার আমাদের নেক্সট কন্ডিশন অ্যাপ্লাই করছি ডু, অ্যান্ড এখানে থাকছে হোয়াইল, ওকে। লাস্টে জেনারেলি আমরা সেমিকলন বসাতে পারি। এবার দেখো জিনিসটা কী রকম হলো, এই যে কন্ডিশন চেক যেটা হচ্ছে, সেটা আমার বসছে এইখানে হোয়াইলের মধ্যে, কিন্তু এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ডু। এখানে কী হয়েছিল, এই অবস্থায় আমাদের কোনো রকম আউটপুট বেরোয়নি আগে, না, কিন্তু এবার দেখো আউটপুট বেরিয়ে গেছে। বেসিক্যালি কেন, কারণ ব্যাপার হচ্ছে প্রথমে ডু, দেন চেক করছে, বেরোবার সময় চেক করছে, ঠিক আছে। মানে আগে ঢুকে গেছে, বেরোবার সময় আটকে দিয়েছে। আচ্ছা আচ্ছা যখন বেরোচ্ছে তখন আটকে দিয়েছে, সে কারণে আর নতুন করে আর এখানে পাঠাইনি। আচ্ছা এবার যদি আমার এটা যদি এখানে 10 করতাম, তাহলে আমার নর্মাল যেরকম লুপ চলছে সেরকম চলবে। কিন্তু ডু হোয়াইল হলে পরে কী হয়, অন্তত একবার এক্সিকিউট করবে, ঠিক আছে। ডু হোয়াইল হলে অন্তত একবার এক্সিকিউট করবে, এইটাই হচ্ছে ডু হোয়াইলের প্রসেস। একবার অন্তত এক্সিকিউট করবে, একবার আউটপুট দেখাবে, এটা হচ্ছে ডু হোয়াইলের প্রসেস। কিছু বলবে? না 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 না। আচ্ছা বলছি, আপনার এই যেটা বলছে, হ্যাঁ সেটা হচ্ছে যে এখানে যে ভ্যাল ভ্যাল বলে যেখানে প্লাস আই দিয়েছি, আমি যদি এখানে মাইনাস আই দিই আপনার, তাহলে কি অন্য এ দেখাবে? প্লাস আই মাইনাস আই কোথায়, এইটা এইটা হ্যাঁ হ্যাঁ, এইটা বা উপরে যেটা, হ্যাঁ আচ্ছা, এই যে প্লাস সাইনটা, এটা কিন্তু ম্যাথামেটিক্যাল সাইন নয়। আচ্ছা এটা কিন্তু ম্যাথামেটিক্যাল সাইন নয়। এইখানে যখন এই প্লাস সাইনটা বসানো হচ্ছে, এটাকে বলা হয় কনক্যাটিনেট সাইন। কনক্যাটিনেট মানে হচ্ছে দুটোকে জোড়ার সাইন, আচ্ছা জোড়া, ঠিক আছে। জোড়ার জন্য হচ্ছে কনক্যাটিনেট প্লাস, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে কনক্যাটিনেট, আর এইখানে যে এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল, ঠিক আছে। আর এইখানে প্লাস মাইনাস যেটা হচ্ছে, ওটা ডিক্রিমেন্ট হচ্ছে আপনার। এটা এখানে যদি প্লাস বসানো হয়, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল। আচ্ছা, এইখানে যদি আমরা প্লাস বসাই, সেটা হবে ম্যাথামেটিক্যাল। আচ্ছা, এখানে যদি প্লাস বসাই, সেটা হবে ম্যাথামেটিক্যাল। আচ্ছা, এইখানের প্লাসটা হবে ইনক্রিমেন্টাল, এইখানে এখানে প্লাসটা হবে কনক্যাটিনেশন, ইনক্রিমেন্টাল নয়, কনক্যাটিনেশন। এইখানের প্লাসটা হবে ইনক্রিমেন্টাল। ইনক্রিমেন্টাল, হ্যাঁ, আচ্ছা। বৃষ্টি হচ্ছে?
তো এখানে বেসিক্যালি হচ্ছে আহ, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি প্রসেস যেটা আমরা স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে ইউজ করা হয়। এইখানে কোনোভাবেই তুমি মাইনাস যদি লেখো তো সেটা কোনো কাজ করবে না, উল্টে বরং কী হয়ে যাবে, আচ্ছা প্রবলেম শো করবে, বলবে কি নট এ নাম্বার, নান। আচ্ছা মানে বেসিক্যালি কী দাঁড়ালো, এটা এটা এমন একটা জিনিস হয়ে দাঁড়ালো, এখানে আসছে নাম্বার হিসেবে, এটা হচ্ছে ট্রিট করছে স্ট্রিং হিসেবে, না কোনোটা কাজ করতে পারবে ঠিক করে। তো আলটিমেটলি এটা হয়ে গেল প্রবলেম। তো এই প্লাস সাইনটা আমাদের মাথায় রাখবে, এটা হচ্ছে কনক্যাটিনেশন সাইন, মানে স্ট্রিং জোড়ার কাজ করছে, একটার সঙ্গে আর একটা স্ট্রিং জুড়ছে। এই যে পার্টটা এটাকে বলছে স্ট্রিং। স্ট্রিং মানে দড়ি, ঠিক আছে। স্ট্রিং বেসিক্যালি দড়িকে বলা হয়, ঠিক আছে, বা সারিবদ্ধ। সারিবদ্ধ মানে একটার পর একটা যদি কাউকে দাঁড় করানো হয় লাইনে, সেটাকে বলা হয় স্ট্রিং, ঠিক আছে, সারিবদ্ধভাবে সেটাকে বলছে স্ট্রিং। তো স্ট্রিংয়ের সঙ্গে আমার কোনো নাম্বার হোক বা কোনো কিছুই হোক অ্যাটাচ করতে গেলে জেনারেলি প্লাস সাইন আমরা অ্যাপ্লাই করে থাকি। এটা অলমোস্ট সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অলমোস্ট সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই, এক্সেপশনাল কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেমন কিনা পিএইচপি বা পাইথন যদি যাও, না পাইথনেও প্লাস সাইন চলে, পিএইচপিতে জেনারেলি অন্য সাইন ইউজ হয়, সেখানে কনক্যাটিনেশন হিসাবে ডট ইউজ হয় পিএইচপিতে। তারপর আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আর অন্য কোথাও আছে, বেসিক্যালি অন্যান্য সাইনও চলে, কোথাও কমা চলে, আরও অনেক কিছু চলতে পারে, বাট জেনারেলি প্লাস সাইনটা অলমোস্ট কমন, মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অলমোস্ট কমন, মানে জাভা, সি শার্প, জাভা স্ক্রিপ্ট, পাইথন, মোটামুটি কমন সিনট্যাক্স এগুলো, ওকে, প্লাস সাইনটা। তো এটা হচ্ছে আমাদের সেই কনক্যাটিনেশনের কাজ করছে। এই পার্টটা আমরা করছি, এটা দিয়ে দিলাম। এবার এর পরের পার্টটা হচ্ছে আমাদের ফর লুপ, কনসেপ্ট সেম। আচ্ছা এটা আপনার হলো ডু হোয়াইল তাই তো? এটা না এটা হ্যাঁ, এটা হচ্ছে ডু হোয়াইল। প্রথমটা হোয়াইল গেল, আমি এখানে যেমন লিখে দিলাম, ডু হোয়াইল হলো, হ্যাঁ এখানে হোয়াইল হলো, এটা ডু হোয়াইল হলো, হোয়াইল, তারপরের পার্টটা গেল ডু হোয়াইল, ডু হোয়াইল ফর ফর ডব্লিউএইচআই এলি হোয়াইল। এবারটা আমরা যাব ফর, ওকে। তো এবার ফর লুপের কী হচ্ছে, ফর লুপের ক্ষেত্রে এই যে যেটা আমরা ইনিশিয়ালাইজার, কন্ডিশন অ্যান্ড ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটা আমরা ইউজ করছি, সেটা আমাদের এখানে এক লাইনেই হয়। ভার আই ইকুয়াল টু ইনিশিয়ালাইজার, এই প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজার, মাঝের পার্টটা এই পার্ট ভাগ হচ্ছে সেমিকোলন দিয়ে, ঠিক আছে। তারপরে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান করতেই পারো, করে জাস্ট তোমার এখানে এই যে জিনিসটা যেটা লিখেছিলে এই জিনিসটাই তোমাকে এখানে দিতে হবে, ওকে। জাস্ট এটা তোমার এই যে জিনিসটা যেটা তুমি আলাদাভাবে লিখছিলে, এখানে ইনিশিয়ালাইজার, তারপরে তোমার কন্ডিশন অ্যান্ড দেন তোমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তো সেই ব্যাপারটা তুমি এক লাইনে এইভাবে করতে পারো। এবং এটা যদি আমরা এক লাইনে যদি করি এইভাবেও করতে পারে, একই সিনট্যাক্স, ওকে। তো এটা হলো এই। এবার তুমি যদি মনে করো না তুমি এখানে 20 বসাতে পারো, লজিক ভুল। এবার এখানে এটা বসাই, এবার মেন হচ্ছে মাইনাস মাইনাস, ঠিক আছে। এবার অনেক জায়গায় দেখতে পারো এরকমও হতে পারে, এরকমও বুঝতে পারে সিনট্যাক্স। এবার এইটাকে বলা হয় কি, এই যে এখানে এই যে সাইনটা, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আর এটাকে বলা হচ্ছে সরি পোস্ট ইনক্রিমেন্ট, আর যদি প্লাস প্লাস আগে যদি বসে যায় ওটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। আচ্ছা, ব্যাপারটা কেমন? আচ্ছা আচ্ছা মায়ের বুঝতে আপনার, আচ্ছা সরি, আপনার প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট। ও ক্ষেত্রে আইটার পরে প্লাসটা বসছে, এটার ক্ষেত্রে আই এর আগে মাইনাস বসছে। হ্যাঁ, মানে মাইনাস প্লাস যাই বসুক না কেন, মানে আমরা এই যে ডবল মাইনাস বা ডবল প্লাস আমরা আগে পরে লাগাতে পারি, এটাকে প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট হিসাবে
বা প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এখানে ডিক্রিমেন্ট সাইন ইউজ করেছি, মানে 1/1 কমবে বলে, কিন্তু আমরা এইভাবেও সাইন কোথাও কোথাও দেখতে পেতে পারো, যদিও দেখা যায় না সাধারণত, বাট এটাও দেখা যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্টের প্রসেস, যাতে তোমার এইখানে স্টেপ বাই স্টেপ তুমি এটা দেখলে। ওকে, আচ্ছা, আশা করি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার। মানে জাস্ট একটা করে দিলেই হবে, বেশি হাবিজাবি করার দরকার নেই। ঠিক আছে, এরপরে আসে কি স্পেশাল টাইপ কিছু পার্ট। ফর ইচ বলে একটা ফাংশন রয়েছে, ফর ইন বলে একটা ফাংশন আছে। ঠিক আছে, আর একটা আমার কিছুটা ডাউট আছে, বাট আমি লিখছি ফর অফ, কারণ ফর অফটা জেনারেলি টাইপ স্ক্রিপ্টে দেখা যায়, কিন্তু এতে দেখা যাবে কিনা সেটা আমি শিওর নেই। ঠিক আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে এখন যেহেতু জাভাস্ক্রিপ্ট আপডেট হয়েছে, এতটাই আপডেট হয়েছে যে ফর অফটাও হয়তো ঢুকে যেতে পারে, কারণ জাভাস্ক্রিপ্টের আমি যেটা বলেছিলাম আগের দিন, যে প্রত্যেক বছর নতুন নতুন কিছু আপডেট ঢোকায়। ঠিক আছে, তো সেই হিসাবে কী হচ্ছে, যেগুলো মানে নেক্সট জাভাস্ক্রিপ্ট, নেক্সট জেনারেশন জাভাস্ক্রিপ্ট, ওটা অ্যাকচুয়ালি প্রপোজ হয় বিভিন্ন সাইটে। ঠিক আছে, তো তার জন্য W3 স্কুলস আছে, এছাড়াও ওই সেই নেক্সট জেনারেশন কোডটাকে ম্যানেজ করার জন্য ব্যাবেল জেএস বলে একটা সাইট আছে, যা এখানে নেক্সট জেনারেশন জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই হয়, তৈরি করা হয়। এবার সেই নেক্সট জেনারেশন জাভাস্ক্রিপ্টটাকে টাইপস্ক্রিপ্টে ফেলা হয়, টাইপস্ক্রিপ্ট দিয়ে কম্পাইল করে সেটা জাভাস্ক্রিপ্টে কনভার্ট করানো হয়। তো অনেক ব্যাপার থাকে। এবার সেগুলো করতে করতে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কি, আচ্ছা যেটা নেক্সট জেনারেশন জাভাস্ক্রিপ্ট আছে, নতুন ভার্সন দিল, নতুন ভার্সনে সেই সিনট্যাক্সগুলো জাভাস্ক্রিপ্টে সাপোর্ট করে গেল। তখন কী করলো, আবার টাইপস্ক্রিপ্ট বা অন্যান্য যারা রয়েছে তারা আবার ওই ফিচার্সগুলোকে লাইব্রেরি থেকে কেটে ছেটে দিল। তাতে কী হলো, লাইব্রেরি সাইজ কমে গেল, কারণ যেটা অলরেডি রয়েছে ভেতরে সেটাকে আর নতুন করে রেখে লাভ কি, তো সেই কারণে ছেড়ে দেয়। তো ওই এরা নেটিভে অ্যাড করে দিচ্ছে আর ওইখানে লাইব্রেরি থেকে ছেটে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এবার বেসিক্যালি ফর ইচ কি কখন ইউজ হয়, ফর ইচ হচ্ছে কি, বেসিক্যালি আমরা যখন অ্যারে ডিফাইন করি তখন অ্যাকচুয়ালি ফর ইচ ইউজ করা হয়। তো আমি এখানে কিছু নেমস লিখছি। ঠিক আছে, এবার নেমস যখন আমরা লিখছি তখন এই যে পার্টিকুলার যে থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটটাকে জাভাস্ক্রিপ্টে অ্যাকচুয়ালি অ্যারে হিসেবে ডিফাইন করা হয়। ঠিক আছে, এটা শুধুমাত্র জাভাস্ক্রিপ্টেই নয়, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই থার্ড ব্র্যাকেটকে অ্যারে হিসেবে ডিফাইন করা হয়ে থাকে। তো এবার বেসিক্যালি এখানে আমি রাম SHYAM স্যাম যদু MADH মধু, এত রাম রাম করি না, এত রাম রাম করি আমরা, ভূত পেয়ে তো ঘাড়ে এসে পড়তে পারে। না, রামের নাম করলে বলে তো পড়ে না আপনার জন্য। না না, যে স্টেটে রয়েছে সেখানে ভূত পেতেই পড়ে। আচ্ছা, রাম নাম করলে ভূত পেতে পড়বে ঘাড়ের ওপর, পালায় অবশ্য, কিন্তু সেটা মার খাওয়ার পরে। ওকে, তো এবার হচ্ছে কি ফরিচ। ফরিচটা কীরকমভাবে কাজ করে, এইখানে যখন নেমসটা রয়েছে, ফরিচ লেখার অনেক রকমের উপায় আছে। এইখানে প্রথমত ফরিচ যে সিনট্যাক্সটা রয়েছে, এই ফরিচ সিনট্যাক্সটা ডাইরেক্টলি ফর EACH বলে যদি আমরা এখানে করি, তাহলে কিন্তু আশা করি এই লুপটা এইভাবে হবে না। ঠিক আছে, দেখে নিই, না ডাইরেক্টলি এখানে ফরিচ লুপটা, ফরিচ সিনট্যাক্স আছে বাট সেটা অন্যরকমভাবে কাজ করে। তো এখানে ফর যদি আমরা দিই, এইটাকে আমরা কীভাবে, এইটাকে কী করে আমরা ইউজ করি, তখন বেসিক্যালি কী হচ্ছে, প্রথমে var I = 0। ঠিক আছে, এই দিয়ে আমরা স্টার্ট করব। কেন করব, কারণ ব্যাপারটা হচ্ছে কি, এর যে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 1,
হ্যাঁ, প্রথমে স্টার্টই হয় সবসময় জিরো থেকে, ঠিক আছে। অ্যারের প্রথমটা, জিরো, হ্যাঁ, অ্যারের প্রথম পার্টটাই হয় জিরো, তারপরে হয় ওয়ান, তারপরে 1 হয় টু, 2 3 তারপরে হয় থ্রি। কিন্তু টোটাল কতগুলো আছে? টোটাল আছে 4টে, কিন্তু জিনিসটা হবে 3 পর্যন্ত, যেহেতু বাইরে জিরো থেকে শুরু হয় তাই জন্য। হুম। তো সেই হিসাবে এর একটা কারণও আছে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, যদি আমরা এখানে না করি, ঠিক আছে, এই জিনিসটা, এটাকে যদি আমরা ছোট না করি, তাহলে কিন্তু এখানে প্রবলেম হয়, আচ্ছা, ঠিক আছে। ওরা এটাকে বাদ দিয়ে দেবে না? আহ, এইখানে কমা লিখেছিলাম, সেই কারণে প্রবলেমটা। ওকে, তো এবার বেসিক্যালি প্রথম পার্টে হচ্ছে আমাদের জিরো। এখানে লেন্থ অ্যাপ্লাই করা হলো। লেন্থ বলতে যতগুলো ডেটা রয়েছে টোটাল, সেই টোটাল নাম্বারটা এখানে বসে যাবে। তো এখানে টোটাল নাম্বার আমাদের 4 হবে যথারীতি, এবং তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এবং অবশ্যই লগের মধ্যে এখানে হ্যালো নেমস বলে এবার এই ব্র্যাকেটের মধ্যে আই বসাবো। আই কেন? কারণ বেসিক্যালি আমাদের প্রত্যেকটা যে ডেটা আছে এটা হচ্ছে অ্যারে রয়েছে। এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালভাবে ডেটা যদি দেখতে হয়, তাহলে অ্যারের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার যে নাম্বারটা বসাবো সেই নাম্বার অনুযায়ী আমরা তার ডেটার আউটপুটটা দেখতে পাবো। তো এখানে অলরেডি এসে গেছে হ্যালো রাম, হ্যালো শ্যাম, হ্যালো যদু, হ্যালো মধু বলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে নর্মাল ফর আমরা অ্যাপ্লাই করলাম, যে ফরটা আমরা ওপরে অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে। সেই সেম ফরটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। এবার এই যে জিনিসটাই আমরা কপি করলাম, করে আমরা এখানে এটাকে ফর ইন অ্যাপ্লাই করতে চাইব, ঠিক আছে। এবার ফর ইন যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, কোডটা একটু অন্যরকম হয়ে যাবে। কীরকম কোডটা একটু কেমন হচ্ছে, ফর ইন যদি করি, এইখানে হচ্ছে আই এসে যাবে, এখানে ইন NAMES নেমস এটা আসবে, ঠিক আছে। এইখানে কি হলো, আই কেন বসালাম? কারণ বেসিক্যালি কী হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের এই নেমস থেকে, নেমস হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারে, কিন্তু এখান থেকে আই বলতে ইন্ডেক্সটাকে পাচ্ছে, ঠিক আছে। প্রথম ইন্ডেক্সটাকে পাচ্ছে, তো সেই ইন্ডেক্স পাওয়ায়, এবং তারপরে কী হচ্ছে, এখানে আমাদের সেই ভ্যালুটা বসাচ্ছে। তার মানে বেসিক্যালি কী হচ্ছে, ফর ইন করে এখান থেকে আই এর ভ্যালু একটা বসাচ্ছে, ঠিক আছে। তো এখানে ইন আই হিসাবে করছে, দেখি তো এখানে আই ভি হয় কিনা, একটা ট্রাই মারছি। আচ্ছা, তাহলে দেখি তো ভিটা, আচ্ছা ভি বলে কিছু হয় না, কিন্তু আই আসছে, 0 1 2 3, ঠিক আছে। তো এখানে ভি আসছে না। আমি এখানে অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম যে কোনোভাবে ডেটাকে এক্সট্র্যাক্ট হচ্ছে কিনা। এখানে তো কোড ভুল, এখানে আই এটা হবে না। ওকে, তাহলে এখানে অবভিয়াসলি আমরা এখানে আই যেটা বসাচ্ছি সেটা আমাদের এখানে নেমস করে আই এখানে বসাবো, যাতে আমাদের এটা শো করছে। ওকে, তাহলে এই পার্টটা আমার গিয়ে দাঁড়ালো ফর ইন। ওকে, ফর ইন, আচ্ছা, কপি করে এবার পরের পার্টটা আমরা যাচ্ছি ফর অফ। ট্রাই করি। এবার ফর অফের ক্ষেত্রে কীরকম দাঁড়াবে, এইখানে অফ যখন বসানো হচ্ছে, এটা খুব সুন্দর জিনিস। ফর অফ যখন হচ্ছে, তখন এই যে পার্টটা, এইখান থেকে একটা করে নেম বেরোবে। তখন আর নেমস নয়, একটা করে নেম, ঠিক আছে। এবং অবভিয়াসলি আমাদের এইখানে পুরো অ্যারে অফ ডেটা, আর তার থেকে একটা করে নাম্বার হবে যতক্ষণ এই অ্যারের মধ্যে নেমস থাকবে, ঠিক আছে। তাহলে এটা হলো ফর অফ, এবং এখানে অবশ্যই আমরা আউটপুট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস। এছাড়া আর একটা প্রসেস, যেটা কিনা আমি ফর ইচ বলছিলাম, যেটা ওপরে দেখানোর দরকার। এই ফর ইচের যে ব্যাপারটা, সেটা আমি এখানে দেখাই। ফর ইচ,
এবার ফর ইচের ক্ষেত্রে আমাদের এইখানে নেমস যেটা বসছে এটাকে বসাচ্ছি। এবার ফর ইচের ক্ষেত্রে কি করব, ফর ইচের ক্ষেত্রে এই নেমস বলে এখানে আমরা বিভিন্ন রকমের ফাংশনস দেখতে পারি, কেন যেহেতু এটা অলরেডি একটা অ্যারে হিসেবে অ্যাসাইন হয়ে গেছে। তো এর মধ্যে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারে সাপোর্টেড ফাংশনস, ঠিক আছে। এর মধ্যে একটা ফাংশন রয়েছে যার নাম হচ্ছে ফর ইচ। এই যে ফাংশনটা রয়েছে এটার নাম হচ্ছে ফর ইচ। এবার ফর ইচের মধ্যে কী হচ্ছে, এইখানে আমরা অ্যাকচুয়ালি একটা কল ব্যাক ফাংশন তৈরি হয়, যে ফাংশনের মধ্যে এটাকে অনেক রকমভাবেই লেখে অনেকে, একটা ফাংশন তৈরি হয় যার মধ্যে লগ দিয়ে হ্যালো নেম এইভাবে লেখা হয়, যাতে আমাদের আউটপুট অ্যাজ ইট ইজ সেম থাকে। এখানে হ্যালোর জায়গায় হাই লিখে দিই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফর ইচ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন। এবং এই ফাংশন থেকে কী হচ্ছে, এই ফাংশন থেকে আর একটা ফাংশন কল হচ্ছে, এই ভেতরের ফাংশনটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। তো এই ব্যাপারে আমরা আগে শিখবো, বুঝবো। তো এইখানে মেনলি কী হচ্ছে, নেমস আসছে, নেমসের পরে আমরা এখানে ফর ইচ আসছে, এবং ফর ইচের পরে এখানে নেম বসাচ্ছে। যদি বাই চান্স কখনো যদি আমরা এই ফাংশনটা যদি না লেখা হয়, তাহলে সেক্ষেত্রে এরকম ভুল আসবে, কিন্তু এই ভুলটা অ্যাকচুয়ালি সংশোধন হয়ে যাবে যদি কিনা আমি এই সাইনটা অ্যাপ্লাই করি। এই সাইনটা অ্যাপ্লাই করার মানেও হচ্ছে ফাংশন হিসেবে ডিক্লেয়ার করা, মানে যদি ফাংশন কিওয়ার্ড ইউজ না করি তাহলে এইটাকে ইউজ করতে পারি, যেটাকে বলা হয় অ্যারো অথবা অ্যারো ফাংশন, অ্যারো অথবা অ্যারো ফাংশন। আমরা যদি এক লাইনে যদি লিখতে চাই, কারণ যেহেতু আমাদের এখানে এক লাইনের কোডই ছিল, ঠিক আছে, এক লাইনের কোড যদি লিখি তাহলে সেক্ষেত্রে হাই নেম এইভাবেও আমরা লিখতে পারি, এক লাইনেরই ব্যাপার এইভাবে, ঠিক আছে। যাতে আমরা এক লাইনে এই কোডটা দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট এখানে যেহেতু একটাই প্যারামিটার আমার আসছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে উইদাউট ব্র্যাকেটও লিখতে পারি শর্টে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যারে ডিফাইন করা বা অ্যারে দেখাবার উপায় সমস্ত। ওকে, তো বলো এর মধ্যে কোন অ্যারেটা সবথেকে, কোন লুকটা সবথেকে ভালো লাগলো? এর মধ্যে যেটা সবথেকে ভালো লাগলো সেটা হলো আপনার ফর ইনটাও ভালো লেগেছে, ফর ইচটাও ভালো লেগেছে। ফর ইনটাও ভালো লেগেছে, ফর ইন নয়, ফর অফ, সরি ফর, হ্যাঁ ফর অফটা, আপনার ফর অফটা আর আপনার ফর ইচটা। ফর ছিল। ফর ইচ অ্যাকচুয়ালি লুপি, কিন্তু ফর অফ ফর ইচ যেটা এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন হিসেবে কাজ করছে, এবং এই যে ব্যাপারটা কাজ করছে এটার মধ্যে অনেক রকমের ভার্সিনালিটি রয়েছে, এবং সেগুলো পরে আস্তে আস্তে বুঝতে পারবে। আর এই যে পার্টটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি নতুন অ্যাডিশনাল ফাংশন জাভাস্ক্রিপ্টে, যেটা হয়তো ওই 2020-তে বা 2021-এ হয়তো এটা অ্যাটাচ হয়েছে, এই পার্টিকুলার পার্টটা। এটা আগে টাইপস্ক্রিপ্টে ছিল, এটা জাভাস্ক্রিপ্টে ছিল না, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি এইখানে আপনার যে আমরা যেটা ইউজ করছি, এই যে আপনি যেটা ইউজ করেছিলেন এখানে নেম ডট লেন্থ বলে যেটা ইউজ করেছিলেন আপনার, তো এটা কি স্যার, এটা তো স্যার মানে এটা তো এইটাই করতো স্যার, মানে এটা তো আমি যা ইচ্ছা তাই লিখতে পারি না। না, নেম ডট লেন্থ বলে একটা ফাংশন রয়েছে, এবার মানে ফাংশন নয়, এটা একটা প্রপার্টি যার কাজ হচ্ছে এই পার্টিকুলার অ্যারে যেটা বানানো হয়েছে, যখনই বেসিক্যালি কী হচ্ছে, আমরা যেখানে ডেটা যখনই আমরা সেট করি তো অটোমেটিক্যালি ডেটা টাইপ সেট হয়ে যায়। মানে জাভাস্ক্রিপ্টে কী হয়, আলাদা করে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে লাগে না। আমি আগের দিন ফার্স্ট ক্লাসে বলেছিলাম কিছু ডেটা টাইপস ডিক্লেয়ার করার কথা, ঠিক আছে। মানে যখনই আমরা ডেটা ক্রিয়েট করি তখন আমরা ডেটা টাইপস ক্রিয়েট করি। তো ডেটা টাইপসের মধ্যে আমাদের কী আছে, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, এরকম টাইপের কিছু আছে। কিন্তু এই যে ইন্টিজার, ফ্লোট যাই লিখি না কেন, এইগুলো অ্যাকচুয়ালি আমাদের ডিফাইন করতে হয় না জাভাস্ক্রিপ্টের সঙ্গে, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্টের সঙ্গে এই পার্টটা না ডিক্লেয়ার করার মেন কারণ হচ্ছে কি, যখনই আমাদের এই ভ্যালু সেট হয়, তো ভ্যালু সেট হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু এখানে ভ্যারিয়েবলে তার অটোমেটিক্যালি তার ডেটা কী টাইপের ডেটা সেটা অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যায়, এটা আমাদের আলাদা করে বলতে হয় না।
নেম জানি যদি আমি অন্য কিছু দিতাম, তাহলে সেক্ষেত্রে আপনি যখন এটা এই আপনার এখানে ফর ভেরিয়েবল i ইকুয়াল টু 0 করছেন, তো এখানে আমি কি দিয়ে নেমস ডট লেন্থ করছেন, তো তখন কি সেক্ষেত্রে নেমস ডট লেন্থটাই আমাকে দিতে হবে, না আমি যেটা ভ্যারিয়েবল ধরেছি সেটা আমি দিতে পারবো? না, লেন্থই দিতে হবে, কারণ যেহেতু আমরা এখানে অ্যারে ইউজ করছি। এবার আমি আচ্ছা, তাহলে আমার ওই মানে পার্টিকুলার আপনার ওইটাই দিতে হবে, নেমস ডট লেন্থ বলে আমাকে ওটাই দিতে হবে ওইটা বার করার জন্য, মানে ভ্যারিয়েবল আমি যেটাই যাই ধরি না কেন। তো আমি এখানে আবার কি হচ্ছে, আমি লুপের ব্যাপারটা বললাম, তো এখানে বেসিক্যালি এই পার্টটা ছিল লুপস, তো আমি এখানে লুপস বলে এটাকে সেট করে দিলাম। ঠিক আছে, এখন আমি ভার্সের ব্যাপারে বলবো, সেই কারণে আমি এখানে ভার্সটাকে অ্যাটাচ করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ভ্যারিয়েবল কত রকমের হয় আর কীভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে থাকে। ওকে, তো বেসিক্যালি কী হচ্ছে, আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ভারের জন্য আমাদের অনেকগুলো সিনট্যাক্স রয়েছে। ভার রয়েছে, কনস্ট রয়েছে, অ্যাকচুয়ালি ভার রয়েছে, লেট রয়েছে, আর কনস্ট রয়েছে, যেগুলো ভ্যারিয়েবল ডিক্লারেশনের জন্য ইউজ হয়। মানে ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করবো তখন আমাদের ভার, লেট, কনস্ট এই তিনটে সিনট্যাক্স জেনারেলি ইউজ হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া রয়েছে ডেটা টাইপস। ঠিক আছে, তো এবার বেসিক্যালি প্রথমে আমরা প্রথম পার্টটা যেখানে ভার, লেট, কনস্ট কী সেটা জানবো। তো ভার, লেট, কনস্টের মধ্যে ভার হচ্ছে কি এমন একটা ভ্যারিয়েবল টাইপ যেখানে আমরা কোনো একটা ভ্যালু যদি রাখি, যেমন করে মনে করো এখানে 0 রাখলাম বা 10 রাখলাম। ঠিক আছে, আবার এইটাকে করলাম কি, আমরা একটা এরকম ব্র্যাকেট দিলাম, ভার সরি এখানে করেছি কি লগ করে, এর ভেতরে আমরা এ ভ্যালুটাকে বসাচ্ছি। ঠিক আছে, এটাকে নাম দিচ্ছি ইনার ভ্যাল। ওকে, এটা আমি ইনার ভ্যাল দিলাম, কী হলো 10 আসলো। ঠিক আছে, আবার আমি এটাকে বার করে এখানে দিচ্ছি আউটার ভ্যাল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে ইনার ভ্যাল, আউটার ভ্যাল এই দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, আমি ভার এ ইকুয়াল টু 20 এখানে সেট করলাম। ওকে, এবার দেখো কী জিনিসটা দাঁড়ালো, কী জিনিসটা হলো, এইখানে ইনার ভ্যালু 20 হয়ে গেল, আউটার ভ্যালু 20 হয়ে গেল। কেন হলো, কারণ বেসিক্যালি যখন এখানে ভার বলে এ ডিক্লেয়ার করা আছে, এই ভ্যারিয়েবলের মেমোরি আর এই ভ্যারিয়েবলের মেমোরি দুটোই সেম, যে কারণে কী হয়েছে, এই এই মেমোরিটার উপরে এই ভ্যালুটা ওভাররাইট করে গিয়ে এইখানে যে ভ্যালুটা শো করেছে সেই ভ্যালুটাই এখানে চলে আসছে। আচ্ছা, তার মানে এটা যদি আমি আরো বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে বাড়ানোটাই দেখাবে এখানে। হ্যাঁ, কি বললে তুমি? মানে ধরুন এখানে ভ্যারিয়েবল a ইকুয়াল টু 10 আছে, ভ্যারিয়েবল a ইকুয়াল টু 20 আছে, তো যখন আপনি ওটা ওভাররাইট করে দিচ্ছে এটা, তো আমি যদি এখানে ভ্যারিয়েবল a টা যদি 30 করে দিই তাহলে আপনার এখানে 30 দেখাবে, সেটা হচ্ছে বা 40 দেখাবে। যা দেখাবে তাই দেখাবে, যা দেবে তাই দেখাবে, এটার কোনো ভ্যালু থাকবে না। আচ্ছা, এটার কোনো ভ্যালু থাকবে না। ঠিক আছে, আচ্ছা, এটার কোনো ভ্যালু থাকছে না। এটা হচ্ছে এই পার্টিকুলার কারণের জন্য এই ভারটাকে বলা হয় নন স্কোপ। ভার হচ্ছে নন স্কোপ। ওকে, ভার হচ্ছে নন স্কোপ, স্পেলিং মিস্টেক করেছি, পিও ই, নন স্কোপ। ঠিক আছে, যেখানে এই ব্র্যাকেট বোঝে না। ঠিক আছে, লেট আর কনস্ট হচ্ছে স্কোপ। আচ্ছা, এবার কি হচ্ছে, যে মোমেন্টে আমি এটাকে লেট করছি, দেখো সেট করলাম, প্রথমত প্রবলেম শো করছে। কেন? কারণ ভারের নেচার হচ্ছে কি, ও আগে যে ভ্যারিয়েবল থাকবে তাকে ওভাররাইট করতে চাইবে, যে কারণের জন্য প্রোগ্রামটা গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, ভার কী করছে, ও আচ্ছা এ তো রয়েছে ওর ওপরই ওভাররাইট করো, কিন্তু লেট বলছে আমি ওভাররাইট করতে দেবো না, ছেলেমেলে শুরু হয়ে গেছে ভেতরে। ঠিক আছে, আমি আমার জায়গায় বসতে দেবো না, আমি যেখানে বসে আছি আমি অন্য কাউকে বসতে দেবো না। ঠিক আছে, তখন এ কী করবে, লেট করবে, তাহলে দুজনেই আলাদাভাবে বসলো,
তখন কি আচ্ছা হলো, এই যে ছেলেটা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। এবার তুমি বাইরে তুমি ভার লিখতে চাইলে লিখতে পারো, অসুবিধা নেই, কিন্তু উম, ভেতরে প্রথমে লেট লিখবে, ভেতরে ভার লিখবে, তখন ঝামেলা হয়ে যাবে। কারণ ভার আচ্ছা কি হচ্ছে, একবার বসে গেছে, কিন্তু ভার কি করে অন্য জায়গাও দখল করে নেয় যখন ভেতরে থাকে। কিন্তু আচ্ছা ভারকে ওপরে বসিয়ে দিচ্ছে, লেট দেখালে পরে বলবে কি আচ্ছা ঠিক আছে আমি নতুন জায়গা থেকে বসে নিচ্ছি। তো আচ্ছা এই হচ্ছে ব্যাপার। আর সেই কারণে এটা হয়ে গেল স্কোপ ভ্যারিয়েবল, ঠিক আছে। এবার তুমি এখানে কনস্ট দিয়ে দাও, তাতেও কোনো ঝামেলা নেই, কনস্ট লেট একসঙ্গে চলবে, বা কনস্ট কনস্ট একসঙ্গে চলবে। কিন্তু কনস্ট ভার আবার ঝামেলা পাকাবে। আচ্ছা তো এই কারণে বেসিক্যালি কনস্ট লেট বা কনস্ট ভার, কনস্ট সরি কনস্ট কনস্ট লেট কনস্ট লে আচ্ছা চলবে, কনস্ট লেট চলবে, ঠিক আছে। ভেরিয়েবলই একটু সমস্যা হয়। এবার এটা হয়ে গেল তোমার বেসিক্যালি ব্যাপারটা। এবার হচ্ছে কি, এই গেল তোমার স্কোপ অ্যান্ড নন স্কোপের ব্যাপারটা, ঠিক আছে। তাহলে আরে স্যার এখানে যে আপনি কনস্ট কনস্ট এ ধরেছেন দিয়ে এখানে প্লাস এ করেছেন, তো এখানে আমি এ না ধরে তো অন্য কিছু ধরতে পারি। হোয়াট এভার, যে কোনো কিছু। তো তো তাহলে সেক্ষেত্রে এখানে যে প্লাস আপনি এ দিয়েছেন সেটা আমি তো যেটা ধরছি সেটাই আমি দেবো, তো ওখানে সেক্ষেত্রে ইউজ করবো। প্লাস, প্লাসটা কি বলেছিলাম আগের বার, প্লাস এখানে কোনো প্লাস আপনি ম্যাথমেটিক্স ওখানে নেই। ওখানে বলেন কোনো ম্যাথামেটিক্স নয়, ওটা জাস্ট জয়েন করার জন্য হ্যাঁ, তো ধরা এখানেও তো হচ্ছে, তাই, এখানেও তো দেওয়া তাই হয়। জন্য করছি তো। হ্যাঁ জয়েন না, আমি প্লাসটা আমি বলছি যে প্লাস করে আপনি যেটা ওই এটা লিখেছেন, যেহেতু আপনি কনস্ট্যান্ট বা ভার এ ধরেছেন বলে ওই এটা লিখেছেন, আমি সেটাই বলছি আপনার তার জন্য। ওখানে হুম যদি আপনি অন্য কিছু ধরতেন তাহলে সেটাই এখানে লিখতেন, আমি সেটা বলছি। হুম 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 দাঁড়াও তো আমি একটু আসছি। ওটাই আচ্ছা। হ্যালো। বলুন। হ্যাঁ, তো এবার বেসিক্যালি কী হচ্ছে, এখানে তোমার ভার লেট কনস্ট মোটামুটি বুঝে গেছো আশা করি। এবার প্লাস সাইনের কথাটা হচ্ছে, এটা হচ্ছে কনক্যাটিনেশন সাইন, এটা কোনো নিউমারিক সাইন নয়। না না ওইটা না, হ্যাঁ ওটা তো আপনার বুঝতে পেরেছি আমি, ওটা ওটা তো এ নয়, ওটা কোনো আপনার ম্যাথামেটিক্স এর নয়। আমি বলছি যে আপনি এখানে যেটা কনস্ট হিসাবে যে কোনো যে সংখ্যাটা জিনিসটা ধরছেন, তো ওখানে ওই আপনার প্লাসের পরে সেই এটা আমি ধরতে পারি, মানে ওটা কোনো নির্দিষ্ট নেই যে আমাকে ওটা ওই এই ধরতে হবে এরকম ব্যাপার যেটা, সেটাই বলছি। না, এখানে তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পর তুমি যা খুশি তাই এখানে কল করতে পারো। হ্যাঁ সেটাই বলছি আপনার, এখানে আপনি এটাকে কল করেছেন বলে এ ধরেছেন, এই আর আমি অন্য কিছু কল করলে আমি সেটা ধরতে পারতাম, আমি সেটাই বলছি তার। হুম, আচ্ছা ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই এই পার্টটা হলো গিয়ে আমাদের স্কোপ নন স্কোপ বোঝাবার জন্য জিনিসটা করলাম, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এর পরের পার্টে আসছি, ভার লেট কনস্টের মধ্যে পার্থক্য। ভার এ ইকুয়াল টু, আমরা এখানে এটা করলাম, ঠিক আছে, ভার এ ইকুয়াল টু এইভাবে এটা করলাম, ঠিক আছে, ভার এ ইকুয়াল টু নাম কি তোমার, পল্লব, PALLAB, পল্লব, ঠিক আছে। এবার তুমি লগে দাও, লক লক
এ। তাহলে এবার আউটপুটে কি আসবে, আউটপুটে কি আসবে বলো? দিয়েছি পল্লবটা আসবে, কারণ বেসিক্যালি ওভাররাইট হতে হতে আমাদের ও লাস্টে যেটা আছে আপনার লাস্টে সেটা যেটা আছে লিখতে হবে, সেটাই শো করছে, ঠিক আছে? তো সেটাই সব। মেনলি ব্যাপারটা হচ্ছে প্রথমে 10 লিখেছে, 10 আসছে, 10 ওভাররাইট হয়ে গেছে 30তে, 30তে ওভাররাইট হয়ে এটা হয়ে গেছে, 30 ওভারে আমার 10 নামে। ঠিক আছে? এবার যদি লেটে লেখা হয় তাহলে কি হলো, জাস্ট প্রবলেম শুরু হয়ে গেল, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এখানে আমরা লেট লিখলেই সঙ্গে সঙ্গে বলছে আমাকে একবারই ডিক্লেয়ার করো, বারবার করে হবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে আচ্ছা কি আছে, তুমি চাইলে চেঞ্জ করতে পারো, মানে ওভাররাইট করতে পারো। এই ক্ষেত্রে কি হচ্ছে, ওভাররাইট হয়ে গেল, মানে বেসিক্যালি কি হচ্ছে, তুমি এ একবারই ডিফাইন করো, কিন্তু তার মধ্যে তুমি ভ্যালু চেঞ্জ করতে পারো। আচ্ছা, লেট এ ইজ ইকুয়াল টু নাম্বার এ ইজ ইকুয়াল, আচ্ছা মানে আমি আরেকটা লেট করতে পারবো না? না, আর আর যেমন আমি একটা লেট বারবার তুমি ধরছিলাম, কিছুতেই করতে পারবে না। আমি আরেকটা লেট মানে দুটো লেট আমি বসাতে পারবো না, না, বা দুটো মানে মাল্টিপ্লাই আরো যদি 3টে 4টে থাকে তার মেন জন্য। ব্যাপার হচ্ছে তুমি যতবার ভার করছো, ও করছে কি একই মেমোরি বারবার করে রিপ্লেস করে দিচ্ছিল। আচ্ছা কারণ হার্ড ডিস্কের মধ্যে, হার্ড ডিস্ক নয়, র্যামের মধ্যে চলে প্রোগ্রাম যখন চলে, তো বেসিক্যালি কী হচ্ছে, বারবার করে প্রোগ্রামের মেমোরিকে রিপ্লেস করে দিচ্ছিল। আচ্ছা লেট যখন করে তখন ও মেমোরি ধরে বসে যায়, ও আর উঠতে চাইবে না। নতুন আচ্ছা নতুন ভ্যালু দাও নেব, কিন্তু তাই বলে আমার জায়গায় অন্য কাউকে বসতে দেবো না। আচ্ছা আমার উপরে অন্য কাউকে দিতে চাও দাও, আমি নিয়ে নিচ্ছি, কিন্তু আমি অন্য কাউকে বসতে দেবো না। এটা হচ্ছে ব্যাপার। আর এরপর হচ্ছে কনস্ট। এবার দেখো প্রবলেম, কি প্রবলেম, কনস্ট লিখেছি, কিছু আউটপুট কিছু শো করছে না, কিন্তু প্রবলেম না অবশ্যই আউটপুট আছে। তো আসেন। আউটপুট কিছু শো করছে না, প্রবলেম অবশ্যই আছে, কনসোলে গেলেই দেখতে পাবো। কনসোলে গেলেই দেখতে পাবো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, আচ্ছা কনসোল ভ্যারিয়েবল, ঠিক আছে? এটাকে বলছে কনসোল ভ্যারিয়েবল প্রবলেম। লাইন নাম্বার 14 এটা প্রবলেম। কেন, তোমার ভ্যারিয়েবলটা অলরেডি তুমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করেছো, তুমি তার উপর আবার রিয়াকশন কি করতে চাইছো, মানে কনস্ট মানে হচ্ছে কি অনলি ওয়ান টাইম ভ্যালু। মানে ওটা মানে যেটাকে আমরা কনস্ট্যান্ট বলি আর কি। কনস্ট্যান্ট মানে ওয়ান টাইম ভ্যালু। এবার এর মধ্যে তুমি যা ভ্যালু বসেছো সেটাই ওর ভ্যালু এবং ডেটা টাইপ এভরিথিং, সেই কারণে তুমি এর উপরে আর ওভাররাইড করতে পারবে না। তার মানে এইটা হয়ে গেল তোমার কনস্ট্যান্ট ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা তোমার যে জায়গায় তোমার রয়েছে, মানে এখানে স্কোপ বাদ দিলে পরে যে স্কোপে রয়েছে সেই স্কোপের মধ্যে তোমার এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবল যদি একবার ডিক্লেয়ার হয়ে যায় ভ্যালু, কারণ এটা ভ্যালু ছাড়া তোমার ডিক্লেয়ার হবে না জেনারেলি, প্রথম কথা তুমি ভ্যালু ছাড়া এটাকে যদি ডিক্লেয়ার করার কথা ভাবো তাহলে হবে না, ভ্যালু দিয়েই এটাকে ডিক্লেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে ভ্যালু দিয়ে ডিক্লেয়ার করতে হবে, এবং ভ্যালু দিয়ে ডিক্লেয়ার করলে তুমি এখানে আউটপুট দেখতে পাবে, ঠিক আছে? তো কনস্ট্যান্ট হচ্ছে কি অনলি ওয়ান টাইম অ্যাসাইনমেন্ট, ওয়ান টাইম অ্যাসাইন হবে, ঠিক আছে? মাল্টিপল টাইম অ্যাসাইন সম্ভব নয়। কিন্তু এখানে যদি স্কোপ ব্যাপারটা যদি থাকে, এই যে স্কোপ ব্যাপারটা কিন্তু এইখানেও কনস্ট হতে পারে, এখানেও কনস্ট হতে পারে, একই ভ্যারিয়েবল হতে পারে, কিন্তু স্কোপ আলাদা হওয়ার জন্য এরও কিন্তু মেমোরি আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এইখানেই যে স্কোপটা ইউজ হচ্ছে, এইভাবে যখন বাইরে থাকে এই ব্র্যাকেটের বাইরে সেটাকে বলা হয় গ্লোবাল স্কোপ, আর যখন ব্র্যাকেটের ভেতরে থাকে তখন সেটাকে বলা হয় লোকাল স্কোপ, আচ্ছা ঠিক আছে? তো এইভাবে বেসিক্যালি আমাদের এই পার্টটা কাজ করছে, ঠিক আছে? লেট কনস্ট var লেট কনস্ট ক্লিয়ার। হ্যাঁ লেট কর। এবার হচ্ছে ডেটা টাইপস। এবার যেখানে আমরা ডেটা টাইপস ডিক্লেয়ার করব, ডেটা টাইপসের ব্যাপারে আমরা এবার জানতে চাইব। এবার ডেটা টাইপস কীরকমভাবে আমরা করব, এখানে আমি var অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এ var b ইকুয়াল টু var
সি ইকুয়াল টু হ্যালো হ্যালো var d ইকুয়াল টু var e equal to থার্টি তো yes 30 হ্যাঁ var f equal to function var g equal to null var h equal to undefined var gh I equal to null undefined SYMP symbol. ওকে, তো এত কটা ডেটা টাইপ বা ভ্যারিয়েবল এখন এই মোমেন্টে রয়েছে, ঠিক আছে? মানে ভ্যারিয়েবল বলবো না, ডেটা টাইপস এগুলো হচ্ছে সমস্ত ডেটা। এবার দেখো এখানে নিয়ে যাচ্ছি, এটাকে বলছে নাম্বার, পরেরটাকেও নাম্বারই বলছে, কারণ নাম্বার বলছে, ঠিক আছে, তারপর এটাকে স্ট্রিং বলছে, তারপর বলছে এটা নাম্বার বলছে, নাম্বার বলছে, তারপর একটা এটা নামই হবে আপনার, এটাকে নাম আর এটা string অবজেক্ট, একসাথে এটা হবে। অবজেক্ট অ্যাকচুয়ালি, আচ্ছা, ঠিক আছে? এবার এটাকে হচ্ছে ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে এনি মানে নাল, এনি যে কোনো টাইপ, এটাও নাল বলছে, মানে এনি, এইটা হচ্ছে এই। এবার হচ্ছে কি অ্যাকচুয়ালি ডেটা টাইপ বোঝার উপায় কি? ডেটা টাইপ বোঝার উপায় হচ্ছে এখানে এ লগ এই টাইপ অফ এ, ওকে? এইভাবে আমি পরপর বসাই। আচ্ছা, সি টাইপ অফ সি এইভাবে বসাচ্ছে। যখনই টাইপ বসাবো তখনই আমাদের এগুলো শো করবে। আচ্ছা, এবার টাইপ অফ বসাবার পরে এখানে কি হচ্ছে, স্পেস না দিলে দেখতে ভালো লাগবে না, একটু সমস্যা। এটা কনসোলে হলে পরে ভালো হতো, একটু মডিফাই করে দিলে ভালো হতো, কমা দিয়ে যাতে হয়ে যায়, ঠিক আছে? তাহলে কী হবে, একটু জিনিসটা দেখতে ভালো হতো। এটা নর্মাল লগে এইভাবে বসানো যেত, যেটা এখানে শো করছে না, শুধু ফার্স্ট প্রপার্টিটা শো করছে। তো এখানে কি হচ্ছে, এই জায়গাটায় ওকে এসে গেল। শুধু এখানে কি করতে হবে, ইনক্লুডস সরি, এখানে ইনক্লুডসটা হচ্ছে ডট জয়েন, ওকে? এখানে একটা স্পেস দিচ্ছি, অথবা আমরা এখানে কমা অ্যাপ্লাই করতে পারি, যাই হোক, ঠিক আছে? জিনিসটা ইজি ইজি করে দিলাম। যাই হোক, এটা এটা বোঝার, এখানে এটা কীরকম হবে, ইফ ডেটা, ঠিক আছে? এখানে ওই টাইপ অফ দিয়ে চেক করতে হবে, টাইপ অফ ইফ ডেটা ইকুয়াল অবজেক্ট যদি হয়, ঠিক আছে, তাহলে আমাদের
এইভাবে এইভাবে বসবে, ঠিক আছে। আচ্ছা যদি এটা এইভাবে হয় তাহলে তাহলে এটা এইরকম থাকছে। আর যদি না হয় এলস, তাহলে ডাইরেক্টলি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। মানে বেসিক্যালি আমাদের যদি সিম্পল যদি ভ্যালু আসে লগ, ঠিক আছে, লগের মধ্যে এখানে আমাদের এখানে ডি, যদি ডি দিই এসে যাচ্ছে ডি এর ভ্যালু, ওকে। এবার টাইপ অফ ডি করি অবজেক্ট, ঠিক আছে। আমরা এইটাকে অ্যারে বলছি ঠিকই, বাট এটাকে টাইপ অফ অবজেক্ট হয়ে যায়, ঠিক আছে, যখন আমরা টাইপ অফ লাগাই। তারপরে হচ্ছে ই টাইপ অফ ই টাইপ অফ অবজেক্ট, ঠিক আছে। এটা এটা আচ্ছা অবজেক্টই, আচ্ছা অবজেক্ট। ঠিক আছে। এটা অ্যারে হতে পারে প্রথমেরটা, কিন্তু পরেরটা অবজেক্টই। আচ্ছা তারপর একটা হচ্ছে এফ, এফ যেহেতু ফাংশন সিনট্যাক্স ইউজ হয়েছে সে কারণে এটা ফাংশন, ওকে। লগ, লগ হচ্ছে আপনার জি লগের মধ্যে জি কমা টাইপ অফ টাইপ অফ জি, ওকে। তারপরে লগ না এইচ টাইপ অফ এইচ, আর তারপরে হচ্ছে লগ আই টাইপ অফ আই, ওকে। ঠিকঠাক হয়েছে। আই জি, জিএইচ হবে আপনার টাইপ। ওকে, জিএইচ। আর আই এর ক্ষেত্রে কি বলছে দেখি, এটাকে তো শো করানো গেল না, ওকে। তো এবার এইটার ক্ষেত্রে আই এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিছু বার করছে না, কিন্তু আই এর ক্ষেত্রে এটা যেহেতু সিম্বল বলে হয়েছে তো এটা এই হিসাবে শো করে, ঠিক আছে। আর আই এর যে ভ্যালুটা এটা যেহেতু সিম্বল, তো আই ডট ডেসক্রিপশন বলে এইখানে ভ্যালুটা এইভাবে বসে, আই ডট ডেসক্রিপশন হিসেবে, ঠিক আচ্ছা আছে। এটা আচ্ছা এটা যখন আপনি সিম্বল হিসেবে লিখবেন তখন আমাকে এটা আই ডট ডেসক্রিপশন লিখতে হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, মানে বেসিক্যালি এর ভেতর থেকে আমাদের যে ডাটা বেরোবে সেটা আই ডেসক্রিপশন হিসেবে বেরোবে, আই আচ্ছা ডট এখানে যে ডেসক্রিপশন স্ট্রিং অথবা ভ্যালু, ঠিক আছে। মানে ডেসক্রিপশন হিসেবে হচ্ছে অ্যাকচুয়াল আমাদের প্রপার্টিটা, এটাকে টু স্ট্রিং যদি করে দিই তাহলে এটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাচ্ছে, ওই একই মানে এটা এইভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর যদি আচ্ছা আমরা এখানে আর একটা আচ্ছা সিম্বল আই আচ্ছা আচ্ছা ডট ভ্যালু অফ যদি করি, ঠিক আছে, ভ্যালু অফ করলে এই জায়গাটা প্রবলেম করছে। তার মানে ভ্যালু অফ বলতে বেসিক্যালি এটা জেনারেলি নাম্বার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ভ্যালু অফ হতে পারে, ওকে। আচ্ছা তো এই হচ্ছে বেসিক্যালি তোমার এই পার্টিকুলার সিম্বল প্রপার্টিটার কাজ। তো যাই হোক, এই কটার ডেটা টাইপস জেনারেলি জাভাস্ক্রিপ্টে সাপোর্ট করে, আচ্ছা ঠিক আছে। এবার এই যে যেটা নাল রয়েছে সেটাকেও কিন্তু অবজেক্ট বলে, আচ্ছা নালটাকে অবজেক্ট বলে, আচ্ছা ঠিক আছে। শুধু আনডিফাইনটাকে আনডিফাইন বলছে, আচ্ছা এবারে বলছি আপনার নালটাকে অবজেক্ট বলছি। ঠিক আছে। নাল নাল বলতে গেলে কিছু বেরোবে না সে কারণে নাল, আর আনডিফাইনেও কিছু বেরোবে না সে কারণে আনডিফাইনেও কিছু শো করছে না ভ্যালু হিসাবে, কিন্তু টাইপ অফটা শো করছে, আচ্ছা ঠিক আছে। তো এই সমস্ত হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপস, এবং এই সমস্ত ডেটা টাইপসগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে তোমার অ্যাসাইন হয়ে যায় যখনই ভ্যারিয়েবল অ্যাসাইন হয়। এবার একটা জিনিস বলে দেবো, যেটাতে তুমি এনি দেখতে পাবে সেটাই হচ্ছে অবজেক্ট। কি দেখতে পাবো আপনার এনি? হ্যাঁ, এনি বলে, আচ্ছা এনি বলে, কোলন এনি বলে যেটা দেখতে পাচ্ছ সেটা অ্যাকচুয়ালি অবজেক্ট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর না হলে এরকম টাইপের দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেটাও অবজেক্ট। এই জাভাস্ক্রিপ্টের এই পার্টটাও অবজেক্ট, বাট এটাকে জেনারেলি অ্যারে আর এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বা অবজেক্ট অ্যারে যা হোক বলতে পারা যায়। এগুলোর ব্যাপারে আমি আরও ডিটেলসে পরে যাব, ঠিক আছে। আচ্ছা আপনি বলছেন যে কোনো এনি মানে হচ্ছে অবজেক্ট, তাই তো? হ্যাঁ, অ্যানিমনতে বেসিক্যালি অবজেক্ট ট্রিট করে জাভাস্ক্রিপ্ট,
কিন্তু এটার অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, এটা টাইপ স্ক্রিপ্টের সিনট্যাক্স, টাইপ স্ক্রিপ্টে এনি সিনট্যাক্সটা চলে, ঠিক আছে? মানে বেসিক্যালি আপনার এটা এখানে নাল লিখেছেন যেটা, ওইটাকে ওই জন্য এনে দিচ্ছে ও, তার জন্য ওইটাই অবজেক্ট, তার জন্য। ওটা অবজেক্ট, আনডিফাইন্ডটাও এনি দেওয়া, আচ্ছা, আনডিপেন্ডেন্ট, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? তো এই দুটো এনি বলে অবজেক্ট দেখাচ্ছে। আবার এরকম নয় যে এটা দুটোই অবজেক্ট, বাট যা হোক হোয়াট এভার, মাথায় রেখে লাভ নেই বেশি ঝাল হবে। ওই যেটা নাল দেখতে পাচ্ছ সেটা অবজেক্ট শো করছে, অবজেক্ট যা হয় হোক গে, অত ভেবে লাভ নেই, অত ভেবে লাভ নেই। মোটামুটি এই হচ্ছে পুরো ডিটেলসটা, ঠিক আছে? আচ্ছা। আশা করি মোটামুটি লুপসের ব্যাপারগুলো সব বোঝালাম। হ্যাঁ, তারপরে মোটামুটি বোঝা ভার্সের যাচ্ছে। ব্যাপারগুলো বোঝালাম, ভার এর মধ্যে কনস্ট লেট, তোমার এটা বুঝে নিলে, কনস্ট, হ্যাঁ, হ্যাঁ, ভার কনস্ট প্লেটটা বোঝালেন, আর ভ্যারি স্কোপ ফান্ডস এটা বোঝালেন আপনার, আর গ্লোবাল আর এটা বললেন, গ্লোবাল স্কোপ আর আপনার স্কোপটা, ঠিক আছে? হ্যাঁ, তার জন্য। এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা লাইব্রেরি ফাংশনস বানিয়ে নেওয়া হয়েছে লিপ বলে, যাতে কিনা আমরা যেটা কনসোলে দেখতে পাই, দেখতে পাচ্ছি। যাতে আমরা কনসোলে দেখতে পাচ্ছি সেই সেম জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট শুধু তাই নয়, এবার তোমার যদি এখানে এই যে প্রবলেম যেটা শো করছিল না, ঠিক আছে, প্রবলেম শো করাতে যদি হয় সেটাও করানো যাবে। CAT, ঠিক আছে, সেটাকেও যদি শো করানোর দরকার পড়ে, আচ্ছা এইখানে এটা ট্রাই করছি, শো করবে কিনা জানি না, ট্রাই করছি। ওকে, এবার এই জায়গাতে যাবে গিয়ে ইটা, ঠিক আছে? যদি এবার আমাদের প্রবলেমটা যেটা আমি এখানে শো করাচ্ছিলাম, এখানে তো এটা শো করছে, বাট যখন আমি এইভাবে করলাম তখন ডেটাটা শো করছে না, কিন্তু এখানে আমি এটা লগেও কিছু শো করছে না, বাদ দাও, যখন লগে আর আসছে না বাদ দাও, অত আর হাইপার ডেভেলপার হয়ে লাভ নেই। জাস্ট আমার যেটা দেখার দরকার ব্রাউজারে দেখার সেটা দেখতে পাচ্ছি, ব্যাস, যথেষ্ট। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রসেস। ওকে, এছাড়া আরও অনেক অপশানস, মানে আমরা অনেক কিছু নিয়ে খেলতে পারি, যেমন কিনা তুমি অনেকে কি করে এখানে অ্যালার্টের মধ্যে বসিয়ে বসিয়ে করে, আচ্ছা, অ্যালার্টে বসিয়ে দেখে, আচ্ছা, কিন্তু এবার এই অ্যালার্টে বসিয়ে দেখলে আমার সব কিছু দেখতে পাবে না। আচ্ছা, তো সেই কারণে এই সমস্ত অনেক ব্যাপার আছে, মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক খেলা যায়, অনেক রকমের গল্প আছে, যে কারণে মেন ব্যাপার হচ্ছে কি জাভাস্ক্রিপ্টে তোমার অনেক বেশি কনফিউজ করে দিতে পারে। আচ্ছা, কারণ জাভাস্ক্রিপ্টের মধ্যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে কনফিউজ করার মতন প্রচুর এলিমেন্টস রয়েছে। ওকে, চলো তাহলে আজকে এই অবধি থাক। হ্যাঁ, এই তা তো বটে, এরপর মাথা হ্যাং, মানে মাথা হ্যাং করে যাবে পুরো। আশা করি করেও গেছে। হ্যাঁ, 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 এগুলো না প্র্যাকটিস করলে আপনার এই কিছু কিছু জিনিস হয়ে গেছে, কিছু কিছু জিনিস আমাকে প্র্যাকটিস করতে হবে, ওগুলো যতক্ষণ না করবো ততক্ষণ পুরোপুরি ঢুকবে না, তার জন্য, সে কারণে। তারপর যদি প্রবলেম হয় তখন তো আপনি আছেনই তার জন্য, সে কারণে কিন্তু আমাকে করতে হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে